তুমি আমার কি রিলেটিভস, বন্ধু, শত্রু, গার্লফ্রেন্ড, বউ? না, তেমন কিছুই নও তুমি আমার। তাহলে কে হও? তুমি শুধুই আমার 15 বয়সের স্টুডেন্ট, আর আমি তোমার 28 বয়সের শিক্ষক। তাহলে তো তুমি আমার স্টুডেন্ট আর আমি তোমার শিক্ষক। শুনেছি শিক্ষকের মাঝেই বাবার প্রতিচ্ছবি থাকে, আমার মাঝেও আছে। প্রত্যেকটি স্টুডেন্টকে নিজের ছেলে মেয়ের মতোই মনে করি। তাহলে তোমায় কেন তা মনে করতে পারি না? কেন পারি না? আমার কল্পনাতেও আমি তা ধারণ করতে পারি না। কেন? কারণ আমি যে তোমায় চাই, অতিরিক্ত চাই, আমার কাছে চাই, ঠিক আমার ডান পাশে চাই, আমার হাতে তোমার হাত চাই, আমার বুকের মাঝে তোমায় চাই। লজ্জাজনক, তাই না? জানি লজ্জাজনক। মানুষ জানলে থুতু দেবে আমার মুখে। কারণ আমি এক নাবালিকা মেয়ে, যে কিনা হয় আমার স্টুডেন্ট, তাকে চাই। কি করার, তাও যে তোমায় চাই, প্রতি সেকেন্ডে চাই, অনেকভাবে চাই। মজনু যেমন চাই লাইডিকে, তেমনি আমি চাই তোমাকে। ফরহাদ যেমন চাই শিরিনকে, তেমনি আমি চাই তোমাকে। মানুষ যেমন চাই অক্সিজেনকে, তেমনি আমি চাই তোমাকে। পৃথিবী যেমন চাই আকাশকে, তেমনি আমি চাই তোমাকে। মাছ যেমন চাই পানিকে, তেমনি আমি চাই তোমাকে। শব্দ যেমন চাই বাক্যকে, ঠিক তেমনি আমি চাই তোমাকে। ঠিক শুনেছ, তোমায় চাই, অতিরিক্ত চাই, পাগলের মতো চাই। যদি প্রশ্ন করো কতটা চাও? আমার জবাব হবে, তুমি যদি বলো আকাশের চাঁদটা এনে দাও, আমি সেই চাঁদ আনতে যাব, জেনেও যে ওটা কখনোই আনতে পারবো না। ঠিক এতটা চাই তোমায়। নেশা যেমন মাতাল করে মানুষকে, তেমনি তুমি মাতাল করেছ আমাকে। নেশা যেমন চড়ে বসে মস্তিষ্কে, তেমনি তুমি বসেছ আমার মস্তিষ্কে। বেহায়া আমি, তাই না? অনেক বেহায়া, তোমার জন্য বেহায়া। জানি না আমার এই বেহায়াপনা নিয়ে কতদিন বেঁচে থাকতে পারবো। যতদিন বেঁচে থাকবো তুমি থাকবে আমার বুকের মাঝে। যখন বুঝতে পেরেছিলাম তোমায় নিজের থেকে বেশি চাইতে শুরু করেছি, তখন ভেবেছিলাম তোমায় চাওয়ার থেকে মরে যাওয়াটাই শ্রেয়। কিন্তু পরিবার ছেড়ে কিভাবে মরতাম? আমি ছাড়া যে তাদের কেউ নেই। জানি কখনো পাবো না তোমায়, কখনো ছুতে পারবো না তোমায়, তাও তোমায় এক নজর দেখতে পাই, তাই আমার বাঁচার প্রদীপ, তৃষ্ণার বাঁচার প্রদীপ। ডায়েরির প্রথম পৃষ্ঠা পড়ে ফুফিয়ে কাঁদছে বেলি। চোখ মুছে দ্বিতীয় পেজে যাবে তখনই কারোর পায়ের আওয়াজ শুনতে পেল। তড়িঘড়ি করে ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে গেল। ডায়েরিটা যেখান থেকে নিয়েছিল সেখানেই ঢেকে রেখে দিল। কানে আওয়াজ আসতেই সামনে তাকালো। ইয়েস স্যার। এখানে কি করছো? কেউ আসেনি, তাই ভাবলাম একটা বই পড়ি। তাড়াতাড়ি সেখান থেকে এসে নিজের জায়গায় বসলো বেলি। যার ধমকে বেলি ভয় পেল সে হলো বেলির বাসার এবং স্কুলের শিক্ষক তৃষ্ণা মানচিল। বেলি আনমনেই ভাবছে যে এত তাড়াতাড়ি কেন এসেছো? কাল থেকে সবার সাথে আসবে। যাও নিজের জায়গায়। তৃষ্ণা স্যার কাউকে এতটা ভালোবাসে? বাব্বা, ভাবা যায়? তাও তার থেকে 11 বছরের ছোট এক মেয়েকে, আবার কিনা সে তার স্টুডেন্ট। যাই হোক, মেয়েটা ভাগ্যবতী যে স্যারের এত ভালোবাসা পাচ্ছে। স্যারের জন্য খারাপও লাগছে, তার এই ভালোবাসা কেউ ভালো চোখে দেখবে বলে মনে হচ্ছে না। মানবে নাকি সন্দেহ। বেলি, আওয়াজ পেয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বেলি বলল, জি স্যার। কালকের পড়াগুলো রিভিশন দাও। সবাই আসলে একসাথে টেস্ট দিও। ওকে স্যার। স্যার আর এক মুহূর্ত দাঁড়ালো না, চলে গেল। ভাবতে লাগলো বেলি। এই তৃষ্ণা স্যারটা না আমায় একদম সহ্য করতে পারে না, জানি না কেন। আমি তো কখনো স্যারদের সাথে খারাপ বিহেভিয়ার বা দুষ্টুমি করি না, তার জন্য স্যার ম্যামও আমায় বেশ পছন্দ করেন, কিন্তু তৃষ্ণা স্যার আমায় একদম পছন্দ করেন না। কিন্তু আমার স্যারকে ভালো লাগে। স্যার হিসেবে বললে হি ইজ আ ব্রিলিয়ান্ট টিচার। যে কোনো প্রশ্নের আনসার আছে তার কাছে। ওনার কথার স্টাইল, চলার স্টাইল, বিহেভিয়ার সব চোখ বাঁধানোর মতো। এবং সে নিজেও এক আইটেম। উপস, কি যে বলি, মানে সে দেখতে যথেষ্ট সুপুরুষ। লম্বায় 6 ফুট তো হবেই। চেহারার গঠনও গোল, চোখ দুটো অসম্ভব সুন্দর। সিল্কি চুলগুলো বেশ বড় রেখেছেন। স্যারের বয়স কেউ ধরতে পারবে বলে মনে হয় না, এবং সবার সাথে ভালোভাবে মিষ্টিভাবেই কথা বলে। শুধু আমার সাথেই রেখে কথা বলে, কখনো নরম সুরে বা হেসে কথা বলে না। আই মিন ইট। স্যারা যথেষ্ট বড় লোক।
ঢাকার বসুন্ধরায় তাদের নিজেদের বাড়ি আছে 8 তলা, আরো নাকি আছে, সেটাও অন্যান্য টিচারদের মুখ থেকে প্রায় শুনি। গাড়িও আছে, এখন কতগুলো তা জানা নেই। পার্সোনালি একটা গাড়ি স্যার ইউজ করেন ডার্ক কালারের, মাঝে মধ্যে গাড়িটা নিয়ে বের হয়। এতটা বড়লোক হওয়ার পরও স্যারের সেই ব্যাপারে কোনো অহংকার নেই, সাদামাটা ভাবেই সে চলাফেরা করে। কিন্তু স্টাইলের দিক থেকে সে নড়চড়, স্টাইল করা মেবি স্যারের রক্তে মিশে আছে। বাসায়ও কখনো অগোছালো ভাবে দেখিনি স্যারকে। ভাবতে ভাবতে নিজের জগতে চলে এসেছি। পাশে যে কয়েকটা মেয়েরা চলে এসেছে সেদিকে খেয়ালই করিনি। কিছুক্ষণ পর স্যার এলো, আমার দিকে তাকাতেই মুখটা ঘুরিয়ে বাকি স্টুডেন্টদের দিকে মুচকি হেসে তাকালো। আমার না খুব কান্না পায় স্যারের এমন করাতে। অন্য স্টুডেন্টদের মতো কি আমায় ট্রিট করা যায় না? এতটা খারাপ আমি? টেস্ট দিলাম কিন্তু বেশি ভালো হয়নি। কিভাবে ভালো হবে? কাল তো পড়তেই বসিনি, বসে বসে অনলাইনে গেমস খেলেছিলাম আর বাবার সাথে রাত 2টা অবধি নানা গল্প জুড়েছিলাম। সবাই ক্লাস 9-এর ব্যাচ, মোট 19 জন, শুধু আমি 8-এ। আমার ব্যাচের স্টুডেন্টরা ছেলে মেয়ে একসাথে পড়ে, তাই স্যার এই ব্যাচের সাথে পড়ায়, কারণ এই ব্যাচে শুধু মেয়েরা। অবশ্য আমার কোনো প্রবলেম হতো না ওদের সাথে পড়তে, কিন্তু স্যার ওদের সাথে পড়তে দেয় না। এখানে সকল মেয়েদের বয়স 17 থেকে 18 তো হবেই। আমি একাই একটু বেশি কম বয়সী, তাই সবাই পিচ্ছি বলেই সম্বোধন করে, কিন্তু আমার পিচ্ছি শব্দটা মোটেও পছন্দের না। স্যার কাল খাতা দেখে জানাবে কার টেস্ট কেমন হয়েছে। আমি আগে থেকেই জানি আমার টেস্ট সকলের থেকে বাজে হয়েছে। স্যার সকলের খাতায় বাড়ির কাজ লিখে দিচ্ছে আর মিষ্টি করে মুখের দিকে তাকিয়ে বলছে, বাড়ির কাজ লিখে দিলাম, পড়ে আসবা, ঠিক আছে? সবার বাড়ির কাজ লিখে দিল। আমার বাড়ির কাজ লেখার সময় স্যারের ফেসটা বোম হয়ে রইল। করোনা খেলে মুখের এক্সপ্রেশন যেমন হয় আর কি। আজীব, আমার দিকে তাকায়ও না। আমার চেহারায় কি কালি মাখা নাকি? আমিও তো সব স্টুডেন্টদের মতো, আমি তো কোনো খারাপ বিহেভ করিনি স্যারের সাথে, তাও তো আমি দেখতে পারি না। এই কথা স্কুল কোচিং এ সকল স্টুডেন্টরা জানে যে। তিশা, স্যার বেলিকে একদমই দেখতে পারেন না। অবশ্যই বেলি কোনো খারাপ বিহেভ করছে স্যারের সাথে। এটাই সবার ভাবনা, কিন্তু আমি তো স্যারের চোখের দিকে তাকিয়েও জীবনে কথা বলিনি। খারাপ বিহেভ তো দূরের কথা, সামনে বাসার গেট দিয়ে সবার আগে আমি বেরিয়ে এলাম। স্যার একটা ফ্ল্যাটে থাকেন 4 তলায়, সেখানেই পড়ান আমাদের। এই ফ্ল্যাটটা স্যার কিনেছেন যাতে আমাদের পড়াতে প্রবলেম না হয় আর কোনো অভিযোগ যাতে না আসে। দুপুর 2টায় পড়তে এসেছিলাম, এখন 4টা বাজে। হঠাৎ পিছন ফিরে উপরে চোখ পড়তেই দেখলাম স্যার বারান্দার রেলিং ধরে এদিকেই তাকিয়ে আছেন। আমাকে ঘুরতে দেখি স্যার ভিতরে চলে গেলেন। মাঝে মাঝে আমার খুব কান্না পাই স্যারের বিহেভিয়ারে। কি করেছি আমি ওনার সাথে? আমাকে পড়াতে না চাইলে বললেই তো হয়। আমি তো এতটা অবুঝ না যে বুঝতে পারবো না। আমি না হয় অন্য টিচার খুঁজে নিব। ঢাকায়ও স্যার আমার সাথে এমন বিহেভ করতো। ও বলতেই ভুলে গেছি, বর্তমানে আমরা চট্টগ্রামে আছি, কিন্তু আগে ঢাকায় ছিলাম আর স্যারও সেখানে থাকতো। যখন আমরা ঢাকায় ছিলাম তখন আব্বু আমায় জিষ্ণা স্যারের কাছে দিয়েছিল পড়তে। স্যার টাকা ছাড়াই অনেক স্টুডেন্ট পড়াতো। স্যারের বাবা তো প্রায় সময় চিল্লাতো যে, আমার এত বড় ব্যবস্থা কে দেখবে? তুই শিক্ষকতা ছেড়ে আমার ব্যবস্থায় হাত লাগা। কিন্তু স্যার পাত্তা দিত না, কারণ তার শিক্ষক ক্যারিয়ার অনেক পছন্দের। তখন আমি 7-এ পড়ি। প্রথমত স্যার ভালোভাবেই কথা বলতেন, মিষ্টিভাবেই কথা বলে বোঝাতেন। কোনো কিছু না বুঝলে হাসি মাখা মুখ নিয়ে 100 বার বোঝাতেন। মাঝে মাঝে তো গল্পও শোনাতেন আর প্রায় সময় আমার গান শোনাতেন। অবশ্যই ভালোবাসার গান শোনাতেন, কিন্তু আমার কাছে সেই গানগুলো বোরিং লাগতো, কিন্তু তাও মুচকি হেসে শুনতাম। ধীরে ধীরে স্যারের ব্যবহার চেঞ্জ হতে থাকে। গান তো দূরের কথা, পড়ার ব্যাপার ছাড়া আর কোনো কথাই বলতেন না। আর হঠাৎই আমার উপর চিলিয়ে উঠতেন। স্যারের কাছে 8 মাস পড়ার পর যখন 8-এ উঠবো, তখন বাবার কাছে জন্য ট্রান্সফার হয়ে চট্টগ্রামে আসি। আমি তো অনেক খুশি হয়েছিলাম যে তৃষ্ণা স্যারের কাছে আমার আর পড়তে হবে না। সকালে আমরা চলে যাব, ঠিক তার আগে সন্ধ্যায় আব্বু স্যারকে ফোন করে বলে দেয় যে আমি আর পড়বো না। স্যার কি বলে তা জানি না, কিন্তু আব্বু বলেছে যে স্যারের বাসায় গিয়ে বইগুলো নিয়ে আসতে। আমিও ভাবলাম যে লাস্ট বার স্যারকে সালাম করে দিয়ে আসবো। বিকেলের দিকে আমি স্যারের বাসায় যাই। বিল্ডিং এর 8 নম্বর ফ্ল্যাট ছিল স্যারদের ফ্ল্যাটটা সব ফ্ল্যাট থেকে আলাদা ছিল, সুন্দর বললেও কম হবে। আমি গিয়েই দেখি স্যারের আম্মু মানে আন্টি ডাইনিং এ খাবার বাড়ছে আর আঙ্কেল নিউজ পেপার পড়ছেন। পাশেই স্যারের বোন বসা, আর কেউ ছিল না। আন্টি আমায় দেখে বলল, বেলি, তোমার স্যার স্টাডি রুমে। আমি স্টাডি রুমের দিকে এগিয়ে গেলাম। দেখি স্যার চেয়ারে মাথায় হেলান দিয়ে চোখ বুজে আছেন, মেবি মাথা ব্যথা ছিল। স্যার, আমি বেলি, আসবো? স্যার চোখ বোঝা অবস্থায় বলেন, কাম। টেবিলের উপর সকল বইগুলো রাখা ছিল, আমি বইগুলো গুছিয়ে নিলাম। স্যার, এবার স্যার আমার দিকে তাকালো। চোখগুলি ভয়ঙ্কর লাল ছিল। এমন লাল থাকার কারণ সেদিনও বুঝিনি আর আজও বুঝি না। নিচু স্বরে বললাম, স্যার আমি চলে যাব কাল, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। কিন্তু স্যার কিছু বললেন না, যেমন ভাবে ছিলেন ঠিক তেমন ভাবেই তাকিয়ে আছেন। আমি চলে যাচ্ছিলাম, তখনই স্যার ডাকলেন, বেলি।
আমি পেছনে তাকাতেই দেখি স্যার আমার সামনে। কিছু বলার আগেই স্যার আমার মাথাটা তার বুকের সাথে মিশিয়ে ধরে আমার মাথায় ধীরে ধীরে হাত বুলাতে লাগলেন। পড়ালেখা মন দিয়ে করিও, নিজের যত্ন নিও, দুষ্টুমি একদম করবে না, সারাদিন খেলাধুলা করার প্রয়োজন নেই, আম্মু আব্বুর কথা শুনবে, আইসক্রিম একদমই খাবা না, আর রাস্তাঘাটে চলাফেরা কম করবে, ওখানে সাবধানে থাকবে, আর তাড়াতাড়ি বড় হওয়ার চেষ্টা করবে। হয়তো কেউ তোমার বড় হওয়ার অপেক্ষা করছে, অনেক অপেক্ষা। স্যারের ভয়েসটা কেমন জানি লাগছিল, কেমন অদ্ভুত ছিল ভয়েস, যেখানে হয়তো কোনো কষ্টের অভিমানে আর্তনাদ ছিল। আমি স্যারের বুকেই মাথা নাড়ালাম। স্যার আমার মাথাটা তার বুক থেকে সরিয়ে আমার গালে হাত রাখলো। স্যারের হাতগুলো অসম্ভবভাবেই কাঁপছিল, আর তাও অনেক। আমার গাল দুটি শক্ত করে ধরে কপালে চুমু দিয়ে বললেন, ভালো থেকো বেলি। কথাটা বলি স্যার স্টাডি রুম থেকে চলে গেলেন। আমি কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়েছিলাম। কেন যেন সেদিন প্রচন্ড খারাপ লেগেছিল। কেন খারাপ লেগেছিল তা আজও বুঝিনি। সব বইগুলি গুছিয়ে নিয়ে বেরিয়ে এলাম। সকালে ট্রাকে করে আমাদের সকল সামান গোছানো হলো। চলে যাব, তখনই দেখি স্যার আমার দিকে তাকিয়ে আছেন। আমি স্যার বলেই ডাকলাম। সে একই ভঙ্গিতে তাকিয়েছিলেন। আমি হাতের ইশারায় জানালাম বাই। স্যার কোনো কথা না বলে ভিতরে চলে গেলেন। আমরাও এসে পড়লাম চট্টগ্রাম। ধীরে ধীরে দিন যেতে লাগলো। আমিও এইটে উঠলাম। আমি তো প্রায় ভুলেই গিয়েছিলাম যে তৃষ্ণা নামের একজন শিক্ষক ছিল, যিনি আমায় পড়াতেন। 7-8 মাস পর স্যারকে আমাদের স্কুলে দেখলাম, তাও আবার আমার ক্লাসে। তখন লাস্ট ক্লাস ছিল আমাদের। প্রিন্সিপাল স্যার তাকে সকল স্টুডেন্টসদের সাথে পরিচয় করাচ্ছিল। আমি তো অবাকের সাথে প্রচন্ড খুশি। বসা থেকে দাঁড়িয়ে গিয়ে স্যারকে সালাম দিলাম, বাট স্যার কিছুই বললেন না। তারপর বাবা কি মনে করে আবার তৃষ্ণা স্যারের কাছেই পড়তে দিলেন। আমি তো এটাই ভেবে পাই না, স্যারদের নিজেদের বাড়ি ঢাকায়, তো এখানে থাকার মানেটা কি? হাঁটতে হাঁটতে কিছুটা গিয়েই দাঁড়িয়ে পড়লাম। সামনে আমার আব্বু। দৌড়ে গিয়ে আব্বুকে জড়িয়ে ধরলাম। আব্বু। প্রিন্সেস। কথাটা বলে আব্বু আমার দু হাতে জড়িয়ে নিয়ে কপালে চুমু দিল। কোথায় যাচ্ছিলে? এই তো বাজারে। আমিও যাব। ঠিক আছে, কিন্তু আমার হাত ধরে থাকবে, বুঝেছো? জি। চলো। কাঁধে ব্যাগ নিয়ে আব্বুর সাথে বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তার মোড় থেকে আব্বু আইসক্রিম কিনে দিল। আমি খাচ্ছি আর আব্বু নানান জিনিস কিনতে ব্যস্ত। সুপার হিরো আমার আব্বু। আমার এতটা বড়লোক নই, মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। আব্বু একজন সাধারণ ব্যাংকার, আম্মু হাউসওয়াইফ। তারপরও আমাদের একটা হ্যাপি ফ্যামিলি। আমি, আম্মু আর আব্বু। আম্মুর বয়স 49 বয়স আর আব্বুর 55 চলছে। বাজার করে বাপ মেয়ে বাসায় চলে আসলাম। নানান কথার দুষ্টুমি করি সন্ধ্যা পার হতেই পড়তে বসতে হলো। এই বছরের শেষের দিকে আর কয়েক মাস পরেই আমার জিএসসি এক্সাম। টেনশন তো প্রচুর হয়, কিন্তু তৃষ্ণা স্যার যেভাবে বুঝিয়ে বলেন তাতে সব টেনশন নিমিশেই গায়েব হয়ে যায়। স্যার অনেক পড়াতে নামায়, যেটা আমি কখনো পড়ে যেতে পারি না প্রাইভেটে, কিন্তু স্কুলে স্যারের ক্লাসের পড়া পড়ে যাই, কারণ স্যার মারেন পড়া না দিলে। আমি এখনো মাইর খাইনি, কারণ অলওয়েজ পড়া পড়ে যাই, কিন্তু এই চ্যাপ্টার আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। প্রাইভেট পড়তে গেলাম, তখন শিখবো ভেবেছিলাম, কিন্তু ভুলে গেছি। এভাবেই ইংলিশ আর গণিতে অনেক কাঁচা। হঠাৎ মনে টনক নড়তে মায়ের ফোনটা লুকিয়ে টিপতে লাগলাম। আমার একটা গোপন অ্যাকাউন্ট আছে ফেসবুকে, যেটা আমি ছাড়া আর কেউ জানে না। যেই ভাবা সেই কাজ লগ ইন করলাম। সাথে সাথেই ক্রাশের পিকচার সামনে। ফ্যান পেজ থেকে আপডেট হলো মাত্র। এই ছেলেটাকে আমার এত কেন ভালো লাগে? সারাদিন বসে বসে পিক দেখলেও দেখার ফুরাবে না। উফ, যদি রিয়েল দেখতে পারতাম। কারো এখানে আসার আওয়াজ পেতেই ফোন রেখে ঘুমিয়ে পড়ার অ্যাক্টিং করলাম। মা এসে চিল্লাতে শুরু করলো, মেলি খাবি আয়, আর একবার ডাকতে আসতে হলে দুধ খেতে দিব না। আমি লাফ দিয়ে উঠে মায়ের পিছে পিছে যেতে লাগলাম, কজ আমি দুধের ভক্ত। খাওয়া দাওয়া করে আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো সকালে মায়ের ডাকে। মা চেঁচাচ্ছে, বেলি 6টায় ক্লাস আরম্ভ হয়, এখন 5:27 বাজতে চললো। কখন রেডি হবি আর কখন যাবি? প্রতিদিন দেরি করে স্কুলে যেতে কি তোর ভালো লাগে? লজ্জাও তো করে। মহিমা আন্টির মেয়ের থেকে কিছু শেখ। আমি তাড়াহুড়া করে রেডি হতে ব্যস্ত। মাও আমায় রেডি করাতেই ব্যস্ত। ব্যাগে মা টিফিন ভরে দিল আর হাতে 20 টাকা দিয়ে বলল, পুরো টিফিন বক্সেরও খালি খায়। আমি মাথা নাড়িয়ে দিলাম দৌড়। মাত্র 15 মিনিট বাকি। আমার দৌড় আর কে দেখে। দৌড়াতে দৌড়াতে চুলও আউলিয়ে যাচ্ছে, তাতে কি, আমি দৌড়াতে ব্যস্ত। তারপর অনেক অবসানের পর পৌঁছালাম, কিন্তু আমি লেট। গেটে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কারণ অলরেডি শপথ পাঠ চলছে। কিছুক্ষণ পর আমার সাথে আরো কিছু ছেলে মেয়ে ছিল। সবাইকে ভিতরে প্রবেশ করিয়ে গেট সহ সাইডে দাঁড় করিয়ে রাখলো, যে আমার সাথে প্রতিদিন হয়। পাশের ছেলে মেয়েগুলি মুখ ঢাকতেই ব্যস্ত ব্যাগ দিয়ে। শুধু আমি একমাত্র ব্যক্তি যে নর্মালি সামনে তাকিয়ে সবার হাসাহাসি দেখছি। শপথ পাঠ শেষ হতেই প্রার্থনা শুরু হলো। শিক্ষার্থীরা সারি বেঁধে লম্বা লাইনে দাঁড়িয়ে।
ঠিক তাদের সামনেই সকল স্যার ম্যাডামরা দাঁড়িয়ে, তাদের মধ্যে তৃষ্ণা স্যারও আছে ম্যাডামদের পাশে। আমাদের স্কুলে তৃষ্ণা স্যার একটু বেশি ইয়াং অন্যান্য টিচার্সদের ক্ষেত্রে, যার কারণে ক্লাস 10-এর আপুরা স্যারকে প্রচুর জ্বালায়। 9-এর অনেক আপুরাও এমন। অনেকবার স্যার বিচার দিয়েছি মেয়েদের নিয়ে। জাতীয় সঙ্গীত গাওয়া হতেই সবাই লাইন দিয়ে নিজের ক্লাসে যেতে লাগলো। ওদের যাওয়া হতেই আমাদের শারীরিক শিক্ষা স্যার এসে বলতে লাগলেন, এই যে তোমরা আজও লেট, কালকের থেকে লেট করলে আর স্কুলে ঢুকতে দেয়া হবে না, গেট থেকেই বাসা পাঠিয়ে দেওয়া হবে। যথারীতি মাথা নাড়ালাম, কারণ প্রতিদিন শুনতে হয়। যাও ক্লাসে। দৌড় দিতে শুরু করলাম কাঁধে ব্যাগ নিয়ে। যেতে যেতে তৃষ্ণা স্যারের সাথে দেখা হলো। মেবি রেগে আছে আমার দিকে রাগি চোখে তাকিয়ে। আমি মুচকি হেসে সালাম দিলাম। ক্লাসে স্যার অলরেডি ঢুকেছে। দরজায় আমাকে 5 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে। ক্লাসের অনেকেই মিটিমিটি হাসছে। অবশেষে ক্লাসে ঢুকতে পারলাম। পিছনের বেঞ্চে হাসানের সাথে বসলাম। ও অনেক ফ্রেন্ডলি একটা ছেলে, আমার বেস্ট ফ্রেন্ডও বলতে পারেন। আর কারোর সাথে আমার এত একটা ভাব নেই ও ছাড়া। অতঃপর 4টা ক্লাস শেষ করলাম। কিছু ক্লাসে দাঁড়াতে হয়েছে, আবার কিছু ক্লাসে পড়া পেরেছি। টিফিন টাইম দিতেই আমি টিফিন রুমে যেতেই শুরু করলাম। সাথে হাসান তো আছেই, ওরও আমি ছাড়া তেমন ফ্রেন্ড নেই, তাই আমিও হাসানের বেস্টি। দুজন মিলে টিফিন রুমের পিছনে টেবিলে বসলাম। বক্স খুলে আমার কান্না পাচ্ছে। বা সবজি দিয়েছি রুটির সাথে, তাও তেল ছাড়া রুটি। আমি জানি মা ইচ্ছে করে দিয়েছে যাতে খোদায় জোর করে এগুলোই খাই। ঘরে ডিম থাকতেও কেন সবজি দিল, না খাবো না। রেগে বক্স নিয়ে টিফিন রুম থেকে বেরিয়ে আসলাম। পিছনে হাসানও। কিরে বেলি, কি হয়েছে? খাবি না টিফিন? না, দেখ না মা কি সব সবজি দিয়েছে। আচ্ছা, আমার থেকে খাবি, আয়। না তুই খামি, খাবো না। ক্ষুধা অনেক লেগেছে। পাশে দাঁড়িয়ে আছে হাসান। দুজনেই নিচে তাকিয়ে আছি। অনেকেই মাঠে খাচ্ছে ক্যান্টিন থেকে কিনে। আমারও তো 20 টাকা ছিল, যেই ভাবা সেই কাজ। 20 টাকা নিয়ে ক্যান্টিনের উদ্দেশ্যে দৌড় দিলাম। পিছনে হাসানও দৌড়াচ্ছি আর হাসছি দুজন। সিঁড়ি বেয়ে নামছিলাম। দৌড়িয়ে তখন মাহবুব স্যার ধমক দিলেন উঠতে উঠতে। এইভাবে দৌড়াচ্ছে কেন? তৃষ্ণা স্যারও ছিলেন মাহবুব স্যারের সাথে। আমি আর হাসান অপরাধীর মতো দাঁড়িয়ে। স্যার ক্যান্টিনে যাচ্ছিলাম। তো শান্তভাবে যাও, এই শীতকালে ফ্লোরে পড়ে গেলে প্রচন্ড ব্যথা পাবা। জি স্যার। মাহবুব স্যার চলে যাচ্ছেন, বাট তৃষ্ণা স্যার সামনে দাঁড়িয়ে তাই যেতেও পারছি না। হঠাৎ স্যারের আওয়াজে তার দিকে তাকালাম। হাসান, জি স্যার। যাও টিফিন করো। ওকে স্যার। হাসান চলে যাচ্ছে দৌড়ে। আমি তো দাঁড়িয়ে আছি মাথা নিচু করে। এভাবেই আমি তৃষ্ণা স্যারকে বড্ড ভয় পাই। কোথায় যাওয়া হচ্ছিল? স্যার ক্যান্টিনে। টিফিন দেয়নি আন্টি? জি দিয়েছে। তো সবজি খেতে ইচ্ছে হয় না। স্যার কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলো, জ্যাকেট কি কোমরে বাঁধার জন্য? আমি তাড়াতাড়ি জ্যাকেট কোমর থেকে ছুটিয়ে গাল পরে নিলাম। স্যার ভারী আওয়াজে বলেন, কাম উইথ মি। অতঃপর কি আর করার, স্যার যাচ্ছে আর আমি তার পেছনে। মেবি আমি স্যারের বুকের একটু নিচে পড়বো লম্বায়। বোঝাই যাচ্ছে কি লম্বা স্যারটা। স্যার আমায় অফিস রুমে নিয়ে যাচ্ছে, যেখানে সকল স্যার ম্যাডাম বসে আড্ডা দিচ্ছেন। আমি কিছু বলতেও পারছি না যে ওখানে কেন নিচ্ছেন। স্যার অফিস রুমে ঢুকলেন। আমি গেটের কাছেই দাঁড়িয়ে আছি। স্যার আমার সামনে এসে বলেন, হোয়াটস রং, কাম। আমি পিছু পিছু যেতে লাগলাম। রুমে প্রবেশ করতেই সকলকে সালাম দিলাম। বড় এক টেবিলে চেয়ারে বসে স্যার ব্রেকফাস্ট করছেন। অন্য একটি টেবিলে স্যার একটি বক্স রেখে সামনে বসলেন আর আমি দ্বিতীয় পাশে বসতে ইশারা করলেন। আমি মাথা নিচু করে বসলাম। স্যার তার হাতের টিফিন বক্স আমার দিকে দিয়ে বলেন, পুরো ফিনিশ করো। আর আমার হাতে টিফিন বক্স নিয়ে খুলে খেতে শুরু করলেন। আমি আশেপাশের টিচাররা আর চোখে তাকাচ্ছেন। মরিয়ম ম্যাডাম তো জিজ্ঞাসা করেই বসলেন, তিশা স্যার বেলিকে এখানে আনলেন যে? স্যার খেতে খেতেই শান্ত গলায় জবাব দিলেন, খেতে চাচ্ছিল না। কেউ আর কিছু বললেন না। আমি বক্স খুঁজছিলাম না দেখি স্যার আবারও খেতে খেতে বললেন, খাচ্ছ না যে? আমি নিম্ন স্বরে বললাম, স্যার আমি ক্যান্টিন থেকে খেয়ে নিতে পারতাম। চুপচাপ খেতে থাকো। ভয় পেলাম স্যারের এত ভারী আওয়াজে। কবে যেন আমি মারাই যাই হার্ট ফেল করে। আমি বক্স খুলে দেখি বিরিয়ানি। আমায় আর পাইকে মন খুলে খেতে শুরু করলাম। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে দেখার টাইম নেই। হঠাৎ তালুতেই উঠে গেল খাবার। স্যার তো চিল্লিয়ে উঠলো। ইউ। তাড়াতাড়ি পানির বোতলে মুখ খুলিয়ে এগিয়ে দিল। আমি ঢকঢক করে খেয়ে ফেললাম। খাবার তো কেউ নিচ্ছে না, ধীরে ধীরে খাও, ঠিক আছে? জি। আমি আবারও খেতে শুরু করলাম। স্যারের দিকে তাকাতেই দেখলাম স্যার আমায় দেখছিলেন মেবি। আমি তাকাতেই স্যার খেতে শুরু করলেন। আমি তো ভুলে গিয়েছিলাম যে এটা স্যারের খাবার আর আমি সব খেয়েই যাচ্ছি। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, স্যার আই এম সরি, আপনাকে জিজ্ঞেস করতে ভুলে গেছি। আমি চামচ দিয়ে খাচ্ছিলাম, খাবার নষ্ট হয়নি। আপনি কি খাবেন? কথাটা বলেই ব্যাকুল হয়ে গেলাম। আমার ছানা খাবার স্যারকে খেতে জিজ্ঞেস করলাম। মাথা নিচু করে আবারও খাচ্ছি। হঠাৎ স্যারের কথায় স্যারের দিকে তাকালাম। লাস্টে কিছু খাবার রেখে দিও। আমি মাথা নাড়ালাম। কিছু খাবার কি ফালানোর জন্য রাখবো?
আজিব, আমি কিছু খাবার রেখে দিলাম। পেট ভরে গেছে। স্যার, হয়েছে। পেট ভরছে? জি। যাও, দেরি হচ্ছে ক্লাসের জন্য। স্যার, আসসালামু আলাইকুম। আমি দিলাম দৌড়। আশেপাশে না দেখি দৌড়ে যাচ্ছিলাম। হঠাৎ টিফিন বক্সের কথা মনে পড়তে আবার অফিস রুমের দিকে যাব, তখনই জানালায় চোখ পড়তেই দেখলাম স্যার বিরিয়ানি খাচ্ছেন, তাও সেই চামচ আর সেই বাটি যেভাবে রেখে আসছিলাম। স্যার চোখ বুঝে খাচ্ছেন। আমার কষ্ট লাগলো অনেক। মেবি স্যারের প্রচন্ড ক্ষুধা পেয়েছিল, আর আমি সব খেয়ে সাবার করে দিলাম। ক্লাসে চলে এলাম। 3টা ক্লাস করি, লাস্ট ক্লাস ছিল তৃষ্ণা স্যারের। আমি আর হাসান ড্রয়িং করছিলাম, তখনই স্যার প্রবেশ করলেন। দাঁড়িয়ে সালাম জানালাম। স্যার বসতে বললেন। বসে আমার শরীর থেকে ঘাম ঝরছে। আজ আমি পড়া পারি না, সাথে হোমওয়ার্কও করিনি। পড়া না পারলে হোমওয়ার্ক কিভাবে করব? ক্যাপ্টেন খাতা উঠানো শুরু করেছে। আমার রোল 4, সেই হিসেবেই পড়া না পারলে অনেক হেনস্থা হতে হয়। খাতা উঠানোর সময় আমার খাতা না থাকায় দাঁড়াতে হয়েছে। হাসান স্যার বসেও খাতা এনেছে। এদিক ওদিক তাকাচ্ছিলাম, দেখলাম মাত্র 5 জন দাঁড়িয়েছে। প্রচন্ড ভয় করছে। স্যার খাতা চেক করে প্রথম বেঞ্চ থেকে পড়া ধরা শুরু করলেন। পড়া না পারায় 5টা হাতে 5টা 2 হাতে বাড়ি দিচ্ছেন কাঠের স্কেল দিয়ে। লাস্ট বেঞ্চে আসতেই বলে উঠলেন, খাতা আনোনি কেন? স্যার পড়া আমাকে বলতে না দিয়ে স্যার বলে উঠলেন, নো এক্সকিউজ, হাত পাতো। আমি চোখ বন্ধ করে 2 হাত এগিয়ে দিতেই টাস টাস আওয়াজ এলো 5টা। তখন মনে হচ্ছিল হাত দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি আর স্যারের দিক তাকাইনি, নিচে তাকিয়ে রয়েছি। পড়া বলো। পারি না বলেই হাত পেতে দিলাম। চোখ ভিতরে ঢুকিয়ে চোখ চেপে ধরেছি। এভাবেই হাত জ্বলে যাচ্ছে। এখানে আবার আরো মারলে আজ মরেই যাব। এখনো আরো 5টা 2 হাতে পড়লো। মনে হচ্ছিল কেউ কাটা ঘায়ে লবণ ছিটিয়ে দিয়েছে। চোখের পানি টপ টপ করে ঝরছে। বসো, কাল থেকে যেন পড়ার হাতের লেখা মিস না হয়। আমি মাথা নাড়াতেই স্যার অন্য সাইডে গেলেন। আমি হাসানের দিকে ঘুরে লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠলাম। বড্ড ব্যথা করছে। হাসান আবার চোখ মুছিয়ে দিচ্ছে আর বলছে, কাঁদিস না বেলি। আমার তো জান বেরিয়ে যাচ্ছে ব্যথায়। বোতল খুলে পানি হাতে দিল হাসান। আমার ব্যথা মনে হচ্ছে আরো বাড়ছে। লাল লাল হয়ে আছে যেখানে স্কেল লেগেছে। আমি ভালোভাবে চোখ মুখ মুছে নিলাম। স্যার পড়াতে শুরু করলেন, আর আমি বোঝার চেষ্টা করে যাচ্ছিলাম। স্যারের ক্লাস লাস্টে ছিল। ঘন্টা দিতেই ব্যাগ গোছানো শুরু করলাম, বাট হাতের ব্যথায় বইগুলো ধরতে পারছিলাম না। হাসান আমার ব্যাগ গুছিয়ে কাঁধে দিয়ে দিল। এখনো চোখ ফোলা। আমি আর হাসান কথা বলতে বলতে বেরিয়ে আসলাম। গেট দিয়ে বেরিয়ে আসবো তখনই স্যারের আওয়াজ পেলাম। আমি ঘুরে দাঁড়ালাম, বাট তখন তার দিকে তাকাইনি। সালাম দিয়ে মাথা নিচু করে রাখলাম। বড্ড অভিমান লাগছিল, জানি না কেন, বাট তীব্র কষ্ট হচ্ছিল। হাতগুলি এখনো জ্বলছে। সবাইকে মেরেছি, কেউ কাঁদিনি, কিন্তু আমি কেঁদেছি কারণ আমার অনেক জোরে মেরেছে। আওয়াজও অনেক হয়েছিল। এভাবেই স্যার কখনো মারিনি, আজ মেরেছেন, তাও এত। টিফিন বক্স নাও। আমি হাত পেতে দিলাম বক্স দেওয়ার জন্য, বাট স্যার দিচ্ছিলেন না। মেবি আমার হাতের দিকে তাকিয়েছিলেন। স্যার দিচ্ছিলেন না দেখে আমি বললাম, স্যার বক্স। স্যার কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হাসানের হাতে বক্স দিয়ে চলে যাচ্ছেন। আমি তো হাত পেতে রেখেছিলাম। হাসান বলল, দে, ব্যাগ ঢুকিয়ে দি। আর শোন, বাসায় গিয়ে হাতে বরফ লাগাস। দেখ, লাল লাল হয়ে গেছে, আর হাতটা ফুলেও গেছে অনেকখানি। ব্যথাটা মনে হতেই তীব্র কষ্ট হচ্ছে। হাঁটতে হাঁটতে চলে এলাম বাসায়। মা, আমি এসে পড়েছি। মা রান্নাঘর থেকেই জবাব দিলেন, রুমে গিয়ে কাপড় চেঞ্জ করে গোসল করে নে। জি। আমি রুমে গিয়ে ব্যাগটা রেখেই গাটা এলিয়ে দিলাম। চোখ বুঝতেই সেই ভয়াবহ দৃশ্য, ঠাস ঠাস বাড়িগুলো, স্যারে পড়া না পারা। পারলে আমি আর কখনো স্কুলে পা রাখবো না। গোসল করে নিলাম। হাতটা জ্বলছে এখনো। পানি ধরায় আরো তীব্র হয়েছে ব্যথাটা। দুপুরের খাবার মায়ের হাতেই খেলাম, নিজের হাতে আর দেখাইনি। ঘুম দিলাম। চোখ খুলতেই দেখলাম পাশে আব্বু, আম্মু আর ডাক্তার আঙ্কেল। আমাকে জাগতেই দেখি আম্মু বকাবকি শুরু করে দিল। গায়ে এত জোর কিভাবে আসলো? দেখ তো মুখে কি অবস্থা হয়েছে, আর এই হাতের অবস্থা এমন কেন? কি হয়েছে হাতে? আমি আর কিছু বললাম না। প্রচন্ড খারাপ লাগছিল। রাত 8টা বাজতে চললো। এতগুলো ওষুধ খেয়ে আবার ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। বাবা আমার হাত ধরে বসে আছেন। সকালে আর স্কুলে গেলাম না। ব্যথাটা তীব্র হওয়ায় রাতে প্রচন্ড জ্বর এসেছিল। এখন অনেকটাই ভালো লাগছে, বাট অতটা না। কেমন মাথাটা ভারী ভারী লাগছে। 12টার দিকে মা চিল্লাতে শুরু করলো, বেলি, বেলি, তোর টিচার আসবে তোকে দেখতে। কথাটা শুনি আমি লাফ দিয়ে বাহিরে আসলাম। কে আসবে মা? তৃষা স্যার আসবে। মা, স্যার আসলে তুমি খাইয়ে পাঠিয়ে দিও। আমার শরীর একদম ভালো লাগছে না, ঘুমোবো। কথাটা বলেই ঘুমোতে চলে গেলাম। কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছি। মা অনেকবার ডেকেছেন, বাবাও ডেকেছেন, কিন্তু আমি ঘুমিয়েই ছিলাম। সকালে উঠতেই মা বলল, স্কুলে যাবি? না মা, কাল থেকে যাব। ফ্রেশ হয়ে ছাদে অনেকক্ষণ ঘুরলাম। এখন অনেকটা ভালো লাগছে। শরীরের কৌতূহলটা আর নেই।
শুনেছিলাম মায়ের থেকে স্যার আমাকে একবার দেখার জন্য অনেকবার বলেছেন। হাতটা এখনো কেমন যেন দেখাচ্ছে। সকাল গড়িয়ে দুপুর হতে চলল। স্যার নাকি বাবাকে ডিরেক্ট বলে দিয়েছে আমায় পড়তে যেতে। যাওয়ার ইচ্ছা না থাকতেও যেতে হবে। আজ মা স্যারের এই মাসের বেতনও সাথে দিয়েছে। মাস শেষের দিকে বেতন দ্রুত দিয়ে দেওয়া মা বাবার স্বভাব। আমি একটা ডেয়ারি মিল্ক কিনে খেতে খেতে স্যারের বাসায় পৌঁছালাম। আজও আমি তাড়াতাড়ি এসেছি। দরজার কাছে কারো জুতা নেই। এখন সবার আগে পৌঁছালেই স্যার বকা দিবেন, তাই দরজার কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। কেউ এখনো আসছে না কেন? আমি ভিতরে ঢুকে টেবিলে বসলাম। কিছুক্ষণ পড়াগুলো দেখলাম। স্যার না আসায় আমি রুমের দিকে উকি দিলাম। না, স্যার নেই। আমি কৌতূহল নিয়ে বই যেখানে থাকি সেখানে চলে এলাম। সেই রুমটা অন্ধকার। লাইটের সুইচ খুঁজছিলাম কিন্তু পাচ্ছি না। স্যারের ডায়েরিটা সেই জায়গায় নেই। নিচু হব তখনই কারো স্পর্শ পেলাম। কেউ পিছন থেকে আমার দু হাতে কবজি ধরলো। আমি জোরেই চিৎকার দিয়ে উঠলাম, স্যার! অজানা ব্যক্তি আমার মুখ চেপে ধরলো। হঠাৎ কানে আওয়াজ আসলো, হিস, ডোন্ট সাউন্ড। আমি ভয়ে চুপ হয়ে রইলাম। ধীরে ধীরে আমায় তার দিকে ঘুরিয়ে নিল। আমি তাকিয়ে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। তা অচেনা ব্যক্তিকে দেখার চেষ্টা করা ছাড়লাম না। ভয়ে আত্মাসহ লাফাচ্ছে আমার। হু 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 আর ইউ? আমি কিন্তু স্যারকে বলে দেব। অজানা ব্যক্তি কিছুই বলল না। আমার হাত দুটি ধরে উঁচু করে দিতে লাগলো। সাডেনলি হাতে নরম ঠোঁটের স্পর্শ পেলাম। দু হাতের তালুতে চুমুক খেয়ে যাচ্ছে অসংখ্য। আমি হাত ছোটানোর চেষ্টা করছি কিন্তু সে আরো টাইট করে ধরে চুমুকাচ্ছে। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, ভূত। সে আমার হাত দুটি টাইট করে দুটো চুমু খেয়ে ছেড়ে দিল। হঠাৎ দুগালে হাতের স্পর্শ পেলাম। সে আমার দুগালে হাত রাখলো। হাতে হয়তো কিছু বেঁধে দেওয়া আছে, মেবি ব্যান্ডেজ। ব্যক্তির ভয়েস শুনতে পেলাম, আই এম সরি পিচ্ছি পাখি, আই এম রিয়েলি সরি। আই নো আই এম গেটিং ক্রেজি, অল বিকজ ফর ইউ। ব্যক্তির ভয়েসটা অনেকটা স্যারের মতো শুনতে, কিন্তু আমার বিশ্বাসই হচ্ছে না। সে আমার কপালে চুমু খেয়ে উধাও হয়ে গেল হয়তো। আর কোনো আওয়াজ বা স্পর্শ পাচ্ছিলাম না। হঠাৎ লাইট জ্বলতেই সামনে তাকাতে দেখলাম স্যার। এখানে এই অন্ধকারে কি করছো? আমি ঘেমে একাকার। ছি, কি ভেবেছিলাম? স্যার কেন হতে যাবেন? আল্লাহ মাফ করো। তাহলে কে ছিল? বই পড়তে এসেছিলাম। যাও টেবিলে গিয়ে বসো। আমি মাথা নিচু করে স্যারকে সালাম দিয়ে নিজের জায়গায় বসলাম। পড়া মাথায় ঢুকছিলই না, শুধু সেই কাহিনী মনে উকি দিচ্ছে। হঠাৎ পাশের নাইনের আপু বলে উঠলো, স্যার আপনার হাতে কি হইছে? এত বড় ব্যান্ডেজ কেন? আমি সাথে সাথে খেয়াল করলাম। স্যার জবাবে মুচকি হেসে নিজের পড়ানোতে মনোযোগ দিলেন, কিন্তু আমার মনোযোগ সেই অদ্ভুত কাহিনীতে। বাসায় এসেও মাথায় সেই টেনশন। কে ছিল, কি ছিল, সত্যি ছিল নাকি মিথ্যা? ডিনার করি মাত্র বেডে বসলাম। অনলাইনে ঢুকতেই কারো মেসেজ পেলাম। নাম ছিল ক্রেজি হান্টার। আমি লোকটার আইডিতে ঢুকে শুধু একটা স্ট্যাটাসই পেলাম। পিচ্ছি পাখি, আই এম সরি ফর হোয়াট আই ডিড। সাথে সাথেই মনে পড়লো অন্ধকারের লোকটার কথা। আই এম সরি পিচ্ছি পাখি। আমি সাথে সাথেই ইনবক্সে গেলাম। ইনবক্সে গিয়ে দেখলাম এই বয়সে ফেসবুক অ্যাকাউন্টও খুলেছো? আমি মেসেজ দেখি ভয় পেয়ে গেছি। কাপা কাপা হাতে রিপ্লাই দিলাম, আপনি কে? ভূত? স্যারে ভূত? নোপ, নিউ ভূত। নতুন ভূত? শুধু তোমার জন্য এই ভূতের জন্ম। আপনি কি আমায় চেনেন? কেন? আপনি স্ট্যাটাসটা কার জন্য লিখেছেন? যদি বলি তোমার জন্য। না, আসলে আপনি কথাটা 2 ঘন্টা আগে স্ট্যাটাস দিয়েছেন। কেউ একজন আমায় এই কথাটা বলেছিল হয়তো। বলেছে তো বলেছে। আর কয়টা বাজে? 11টা। এখনো অনলাইনে কি? আমি ছাড়া আর কারোর সাথে মেসেজ করবে না। যাও ঘুমাও। কি আজব, চিনি না জানি না হুকুম দিচ্ছে আমায়। আমারও ঘুম পাচ্ছে, তাই ঘুমানোর প্রচেষ্টা করতে লাগলাম। এভাবেই চলতে লাগলো আমার দিনকাল। ধীরে ধীরে ভুলে গেলাম সেদিন অন্ধকারে কারো ঠোঁটের স্পর্শ। মাঝে মাঝে টাইপিং হতো অচেনা ক্রেজি হান্টার এর সাথে। মা বাবা পড়ালেখার বিকেলের খেলাধুলা এগুলো দিয়ে পার হয়ে গেল জেএসসি। যত্ন করি পরীক্ষার হলে নিয়ে যেতেন, নিয়ে আসতেন আব্বু। আর স্যার তো বুঝিয়ে দিতেন, প্লাস 2 বেলা পড়াতেন। 1 মাসের মতো স্যারের বাসায় আর পড়তে যাওয়া হয়নি। ছাদে খেলতাম যখন, তখন প্রায় স্যারকে দেখতাম বারান্দায় রেলিং ধরে এখানেই তাকিয়ে থাকতেন। রেজাল্টের দিন আসলো। আমি তো প্রচন্ড ভয়ে ছিলাম, হাত পা কাঁপছিল। জানতে পারলাম 4.89 পেয়েছি। খারাপ লেগেছিল প্রচন্ড, বাট তাও 9-এ ভর্তি হলাম। ক্লাস অ্যাটেন্ড করা শুরু করলাম। ধীরে ধীরে কেমন একটা ম্যাচুরিটি ফিল আসছে। আলাদা ফিলিং টানতো মনে বন্ধু বান্ধবীদের প্রেমের আলাপ শুনলে। কিছু মেয়ে ফ্রেন্ডও হয়ে গেল 9-এ। হাসানও রিলেশনে জড়ালো নিম্মির সাথে। মাঝে মাঝে আমারও ইচ্ছে হয় একটা প্রেম করার, বাট বাবার কথা চিন্তা করে আর এগুলোর মধ্যে নিজেকে জড়াই না।
প্রাইভেটেই যাওয়া শুরু করলাম। হাসানদের সাথেই মিলে পড়ি। আগে জানি না, বাট কিছুদিন যাবত আমার স্যারের চাহনি কেমন যেন লাগে। নেশীয় কোনো পদার্থ যেমন সামনে থাকলে চোখ যেমন দেখায়, ঠিক তেমন। স্যার কখনো আমার চোখের সাথে চোখ মেলাতেন না, সদা আমায় এড়িয়ে চলতেন, যেটা আমার কাছে আজকাল প্রচন্ড যন্ত্রণাদায়ক। বুকে তীব্র কষ্ট হয় স্যারের ব্যবহারে। আমার ব্যাচের সব মেয়েদের সাথে স্যার হাসি খুশি কথা বলেন, শুধু আমি বাদে। সব কপাল। কখনো ক্লাসে হঠাৎ স্যার দাঁড় করিয়ে মারতেন। কেন মারতেন কিছুই করতাম না আমি। ধীরে ধীরে দিন যেতে লাগলো, আমিও বড় হতে লাগলাম। 10ম শ্রেণীতে উঠে এলাম। এখন দিনকাল অন্যরকম যায়। ফ্রেন্ডদের সাথে মজা মাস্তি, হাসি ঠাট্টা, প্রপোজ তো পেলাম অনেক, কিন্তু মনের মতো ছিল না। আজ ক্লাসে নিম্মি, আমি আর হাসান এক বেঞ্চে একসাথে বসেছি। মধ্যে আমি আর দুই সাইডে প্রেমিক প্রেমিকাকে বসিয়েছি। না হলে ওদের প্রেমের আলাপে আমার কান ফালা ফালা হয়ে যাবে। তৃষ্ণা স্যারের ক্লাসে আমি আর কোনো কথা বলবো না, কারণ স্যার আমায় এভাবেই পছন্দ করেন না, দেখতে পারেন না। হাসান আর নিম্মি দুজন তো ফিসফিসানো আওয়াজে কথা বলেই যাচ্ছে। স্যার অনেকবার চোখ রাঙিয়ে তাকিয়েছে। আমি লিখছিলাম, হঠাৎ হাসান নিম্মিকে কিছু বলার জন্য আমার গায়ের সাথে অনেকটা ঝুঁকেছিল আর নিম্মির দিকে সাইড চাপতে নিচ্ছিলাম, তখনই জোরে একটা আওয়াজ, ঠাস। থাপ্পড় আমার গালে পড়েছি, তাও স্যার মেরেছেন পুরো ক্লাসের ছেলে মেয়ের সামনে। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমার এখন প্রচন্ড কান্না পাচ্ছে। সবাই আমার দিকে দাব টিপিয়ে তাকিয়ে আছে। স্যার আমার দিকে তাকিয়ে হাতে থাকা চারটা ছুঁড়ে মারলেন। ডাস্টার হাতে নিয়ে চলে গেলেন ক্লাস থেকে। তখনও ক্লাসের 25 মিনিট বাকি ছিল। স্যার যেতেই সবাই হাসাহাসি শুরু করে দিল। আমি তো বুঝতেই পারলাম না থাপ্পড়টা কেন মারলেন। রুমের দরজা অফ করে বিছানায় আতশোয়া হয়ে আছি। লাইট অফ, কানে ইয়ারফোন, খারাপ লাগছে প্রচন্ড। স্যারটা অনেক পচা, তৃষ্ণা স্যার অনেক পচা। গালে 5 আঙুল বসে আছে। এত জোরে কেউ মারে, পুরো ফেসটাই ব্যথা মনে হচ্ছে, ফুলে যাচ্ছে আমার। আর যেই গালে মেরেছে সেখানে মনে হচ্ছে কেউ লোহা দিয়ে বাড়ি দিচ্ছে। পাষাণ টিচার, ওনার কাছে আমি আর পড়বো না, যা ইচ্ছে করুক, আমি আর পড়তে যাব না। আজ আব্বুকে বলবো নতুন টিচার খুঁজতে। এমন কেন করেন আমার সাথে? আমি কি সত্যি অনেক বাজে? আমি আর সবার মতো ওনার স্টুডেন্ট নই? পুরাতন স্টুডেন্টদের নাকি স্যার অনেক ভালোবাসেন? তাহলে আমি তো স্যারের পুরাতন স্টুডেন্ট। 4 বছর হতে চললো, 7ম থেকে এখন 10ম শ্রেণী পর্যন্ত স্যার আমায় পড়াচ্ছেন, কিন্তু আজও স্যার আমায় সহ্য করতে পারেন না। আজ 2 দিন হচ্ছে আমি স্কুল প্রাইভেট কোথাও যাচ্ছি না পড়তে, আর যেতেও ইচ্ছে হয় না। আমি যাচ্ছি না বলে তৃষ্ণা স্যার নাকি অনেকবার কল করে বলেছেন আমায় প্রাইভেটে পাঠিয়ে দিতে। আবার বাসায়ও এসেছেন 2 দিন। স্যার যখন এসেছেন তখন আমি রুম থেকে বের হইনি। দরজা লাগিয়ে কানে ইয়ারফোন গুঁজেছিলাম, তার জন্য আব্বু আমায় ঝাড়ি দিয়েছেন। আমিও আব্বুকে ডিরেক্ট বলে দিয়েছি আমি আর তৃষ্ণা স্যারের কাছে পড়বো না। মা তো বকাঝকা করেছেন আমায়, জিজ্ঞেস করেছেন কেন পড়বো না। আমি কোনো জবাব দিতে পারলাম না, শুধু বলেছি নতুন টিচার খুঁজতে। স্কুলে যাচ্ছি না কারণ অনেক খারাপ লেগেছিল সেদিনের হঠাৎ বাইরে। সবাই আমায় দেখলেই হাসাহাসি করবে নাই বা কেন? ক্লাসে এই স্যার আমায় অযথা মারেন, কোনো রিজন পাইনি আজও। আমি কি লোহা দিয়ে তৈরি যে অকারণে এসে শুধু মারবে? এখন থেকেই স্যারের ক্লাসে অ্যাটেন্ড করবো না, তাতেই যাই হোক। আজ ফ্রাইডে, মঙ্গলবার, বুধবার আর বৃহস্পতিবার, এই 3টি দিন আমি ঘর থেকে বের হইনি। নিজের রুমেই টিভি দেখেই কাটিয়েছি। সবকিছু বিরক্তকর লাগছে আজকাল। এখন ঘুমের ভিতরেও স্যারের থাপ্পড় দেখি। অসহ্য ভয়ঙ্কর টিচার। এমন টিচার যেন আর কারো কপালই না পড়ে। অনেকক্ষণ যাবত হাসান কল দিচ্ছে, ঘুরতে যেতে বলতেছে ওদের সাথে। আজিব, হাসানটা না একটা আস্ত কথা। আরে নিজের গার্লফ্রেন্ডকে নিয়েই জানা, আমায় কেন রাখতেছিস ভাই? হাসান আর তার গার্লফ্রেন্ড নিম্মি জোড়াজুড়িতে রাজি হলাম ঘুরতে যাওয়ার জন্য। আর এভাবেও 3 দিন যাবৎ বাড়ি থেকে বোর হয়ে উঠেছি। দুপুর 3টা বাজে। আমি, হাসান আর নিম্মি অনেকটা দূরে বেরিয়েছি। অনেকটা রাস্তা যেতেই সামনে ডার্ক কালারের একটি গাড়ি থামলো। গাড়িটা কার তা চিনতে বেশি সময় লাগেনি আমার। গাড়ি তো তৃষ্ণা স্যারের। নিশ্চিত আমায় আবার সকলের সামনেই চড় মারবেন। আমি উল্টো পথ ধরে তাড়াতাড়ি হাঁটা ধরলাম, মাথা নিচু করে, যাতে দ্রুত সম্ভব হেঁটেই যাচ্ছি। ভয় বুকের ভিতরে মোচড় দিচ্ছে বারবার। স্যার মেবি আমার পিছনে দৌড়ে আসছেন আর চিল্লাচ্ছেন, বেলি, স্টপ দেয়ার। তারপরও আমি থামছি না। এখন দৌড় দেওয়াই উচিত, কিন্তু রাস্তায় প্রচুর লোকজন, তাও চিন্তা ভাবনা ছেড়ে দৌড় দিতে নিচ্ছিলাম, তখনই পিছনে কেউ হাত ধরে ফেলে। হাওয়ার মতো বেগে এসে আমায় তার দিকে ঘুরায়। তার দিকে ঘুরিয়ে মাথায় ঠাস করে একটা থাপ্পড় লাগালেন। আমি এখন কেঁদেই দিলাম। নিচে তাকিয়ে কেঁদেই যাচ্ছি। তখন হাসান বলে উঠল, আসসালামু আলাইকুম স্যার। নিমিও সালাম দিল। আবারও হাসানের আওয়াজ পেলাম। কি হয়েছে বেলি, কি হয়েছে? হাসানের ভয়েস শুনে আমি আরো জোরে কেঁদে উঠলাম, কারণ সোজা আমি কিছু করিনি। আমাকে নিয়ে কিসের এত সমস্যা? এই স্যারের আশেপাশে অনেকে আমাদের দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ পর তৃষ্ণা স্যারের আওয়াজ পেলাম। হাসান, নিম্মি,
বাসায় যাও। হাসান মনে হয় কিছু বলতে চাচ্ছিল, কিন্তু স্যার ওদের কিছু বলতে না দিয়ে বললেন, হোয়াট? জাস্ট গো। ওরা স্যারের এমন ভয়ঙ্কর আওয়াজ শুনে চলে যাচ্ছে। আমিও ভাবছি দৌড় দেব, তার আগেই হাতে স্পর্শ পেলাম। তৃষ্ণা স্যার আমার হাতটা টাইট করে ধরে টেনে নিয়ে যাচ্ছেন সামনে। আমি মাথা নিচু করে চারপাশে মানুষের অদ্ভুত চাহনি দেখছি। গাড়ির দরজা ওপেন করে বলেন, সিট। আমি তো দাঁড়িয়েছিলাম, আমার ভাবটা ছিল আমি গাড়িতে বসবো না, কিন্তু তা তো হলো না, উল্টো আরো ব্যথা পেলাম, ধাক্কা মেরে ভিতরে ফেলে দিল। রাগে দুঃখে আমি এবার ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলাম। কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে। কি হচ্ছে আমার সাথে? ঘর থেকে বেরিয়ে আসেই ভুল হয়েছে আমার। গাড়ি চলছে আর আমার কান্নার বেগও বাড়ছে। গাড়িটা অনেকক্ষণ গিয়ে দাঁড়িয়ে পড়লো। আমি তাও স্যারের দিকে তাকাইনি, আমি নিচে তাকিয়ে কাঁদছি। ভেবে রেখেছি আর দেখবই না এই স্যারকে, ভয়ঙ্কর বিটিং করা টিচার। হঠাৎ আমার কোমরে কারো হাতের স্পর্শ পেলাম। আমি কেঁপে উঠে সামনে তাকানোর আগেই সেই হাত জোড়ার মালিক আমার টেনে তার দিকে নিয়ে নিলেন। আমি বিস্ময় নিয়ে সেদিকে তাকাতেই আমার ঠোঁটে তার ঠোঁটের উষ্ণ আভাস পেলাম। মুহূর্তের মধ্যে কি হলো আমার কোনো আইডিয়া নেই। পুরো শরীরের পশম ধীরে ধীরে দাঁড়াতে শুরু করলো। কোমর থেকে এক হাত উঠিয়ে আমার থুতনির নিচের দিকে ধরে গাল পর্যন্ত চেপে ধরলো। মুখটা তার দিকে আরো টেনে নিল। আমার কোমর তার এক হাতে সম্পূর্ণ আবদ্ধ। তীব্র থেকে তীব্রভাবে তার ঠোঁট আমার ঠোঁটের মাঝে আবেশে প্রবেশ করেছে। কি হচ্ছে এটা সেটার আইডিয়াই নেই, কিন্তু আমার চোখ লাগাম ছাড়া হচ্ছে। ধীরে ধীরে চোখ বুঝে গেল, আর তার ঠোঁটের ছোঁয়া তীব্র হয়ে যাচ্ছে। তার আচরণ অনেকটা না পাওয়া নেশার হাতে পেয়েছে এমন। মাইন্ড কাজ করা বন্ধ করে দিয়েছে আমার। কি হচ্ছে, কেন হচ্ছে, কে করছে, কোথায় আছি, কিছু মাইন্ডে নেই। শুধু এতটুকু আছে, তা হলো অচেনা ফিলিং, যেটা পুরো শরীরে শিহরণ লাগিয়ে দিচ্ছে। ঠোঁটের পাশ বেয়ে পানি পড়লো মনে হচ্ছে। আমি উতলা হয়ে দেখার জন্য চোখ খুলতেই দেখলাম তার চোখ বন্ধ অবস্থায় এক ফোঁটা বেয়ে পানি পড়ছে। যে পানির ফোঁটা আমার ঠোঁট টাচ করতেই তার ঠোঁটের ছোঁয়া মিশিয়ে যাচ্ছে। আমি তাকিয়ে থাকতে পারলাম না, চোখ লাগাম ছাড়া বন্ধ হয়ে যাচ্ছে। ডেরি মিল্ক মেবি আমি এতটা মজা করে খাইনি যতটা মজা নিয়ে সে আমার ঠোঁটের স্বাদ নিচ্ছে। না, প্রচন্ড অস্বস্তি হচ্ছে অনুভূতিতে। কিছুক্ষণ বাদে মনে হয় আমি মরেই যাব। আমার দু হাত তার বুকের দু সাইডে মিলে দিয়ে কিছুটা ধাক্কা দিতেই তার ঠোঁটের ছোঁয়া আরো তীব্রভাবে পাচ্ছি আমার ঠোঁটে। আমি চোখ খিচে আমার ঠোঁট চেপে ধরে মুখে ভরে নিলাম। সে মনে হলো রেগে গেল। আমার গাল এমন ভাবে চেপে ধরলো মনে হলো গালে দাঁতের মধ্যে ঢুকে যাবে। আর ঠোঁট তো মুখ থেকে বেরিয়ে এলো, আর সাথে সাথে তার ঠোঁট দিয়ে আবার চেপে ধরলো। এইবার আরো উতলা হয়েই ঠোঁটের স্বাদ নিচ্ছে। তার গরম নিঃশ্বাসগুলি আমার গালে এসে বাড়ি খাচ্ছে। আমার শরীর মনে হচ্ছে নিজের থেকেই সরে যাচ্ছে। আমার ঠোঁট মনে হলো আর নেই। সেই ঠোঁটে ঠোঁট ছেড়ে দিয়েই অন্য পাশে জানালার দিকে তাকালেন। মনে হচ্ছিল জোরে জোরে শ্বাস নিচ্ছে। তার এক হাতে দু আঙুল কপালে রাখা, আর আমি তো নিস্তব্ধ হয়ে বসে আছি নিচের দিকে তাকিয়ে। কি হলো? এইটা লিপ কিস ছিল? আমার জীবনের প্রথম কিস, তাও স্যারের কাছ থেকে পাওয়া। লজ্জাজনক লাগছিল ব্যাপারটা আমার কাছে। সে তো আমার পছন্দই করে না, আমাকে তো সহ্যই করতে পারে না। তাহলে এগুলোর মানে কি ছিল? গাড়ি চলতে শুরু করলো। আমি আর কোথাও তাকানোর শক্তি পেলাম না। আর কিছুক্ষণ যে পরে পিঠে কাঁদছিলাম সেটাও মনে হচ্ছে এখন আরো তীব্রভাবে বাহিরে আসতে চাচ্ছে। না চাইতেও বারবার তার দিকে চোখ যাচ্ছে। গোলাপি ঠোঁট দুটো রক্তের লাল বর্ণে ধারণ পেয়েছে। তার কালো টি শার্টের মাঝে তার ফর্সা গায়ের রং ফুটে উঠেছে। সামনে তাকিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। গলায় সিংহের একটা চেইন আইটেম কিছু পরা, হাতে ঘড়ি বেশ বড়। আজকে চুল আওলা ঝাওলা হয়ে আছে। মেবি তখনের জন্য কেন যেন স্যারটাকে আজ বেশ লাগছে। এমন চোখে আগে কখনো পর্যবেক্ষণ করা হয়নি, আর করবই বা কেন? আমি তো শুধু শিক্ষকের নজরেই দেখেছিলাম। আমার প্রচন্ড রাগ লাগছে স্যারের এমন বিহেভিয়ারে। কোথায় গাড়ি যাচ্ছে তাও জানি না, আর কিছু বলার ভাষাও পাচ্ছি না। মনে হচ্ছে কেউ আমার গলায় চেপে ধরে আছে। স্যার কি আমায় ইউজ করতে যাচ্ছে, নাকি সে আমায় ঘৃণা করে তাই এমন কাজ করলো? কিস তো ঘৃণা করা ব্যক্তিকে করা যায় না। কাউকে তীব্রভাবে আপন করে পেতে চাইলে এভাবে কিস করে নিজের মাঝে গুছিয়ে নেয়। এখন আমার আরো বেশি বেশি কান্না পাচ্ছে। ঠোঁটগুলি মেবি তেরা তেরা হয়ে গেছে। এতক্ষণে অন্য কারো ঠোঁটের ভার বহন করেছি, কম কথা। আমার কাছে এই কাহিনীটা একটা স্বপ্নের মতো মনে হচ্ছে। স্বপ্ন হলে এখনই উঠতে চাচ্ছি এই বাজে স্বপ্ন থেকে। এইটা অবিশ্বাস্য তৃষ্ণা স্যার যে কিনা আমি দেখতে পারি না সে আমায় কিস করেছে, তাও এত সফটলি। আমার মনে হচ্ছিল সে কাঁদছিল। আমার মাথায় কিছুই আসছে না। ভাবনায় ছেদ পড়লো। গাড়িটা থামায়। আশেপাশে তাকিয়ে দেখলাম এক লেকের পাশে একটা মানুষও দেখতে পাচ্ছি না। স্যারের দিকে তাকাতেই দেখলাম সে সিটে মাথায় আলান দিয়ে শুয়ে আছেন। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আমি বাসায় যাব প্লিজ। সে এখনো সেভাবেই চোখ বুজে আছে। হঠাৎ তার গলার আওয়াজ পেয়ে সেখানে তাকাতেই দেখলাম সে এখনো সেভাবেই চোখ বুজে আছে।
रोको ना नहीं मुझको, जिद पे आ गई हूँ मैं, इस कदर दीवाना पंचरा। देखो ना यहाँ आके मेरा हाल कैसा है, टूट के अभी तक ना जुड़ा। এতটুকু গেয়ে সে আমার দিকে তাকালো। तुम्हें अपना बनाने का जुनून सर पे है, कब से है, मुझे आदत बना लो तुम, एक बार ही कहना है तुमसे है। আমি অবাক চোখে তাকিয়ে আছি স্যারের দিকে। সে গান গেল, তাও এমন ইনোসেন্ট সং, তাও আমার দিকে তাকিয়ে। গানটা কি আমায় মেন করে গেল? তার চোখের দিকে তাকাতেই তার চোখে চোখ পড়তেই আটকে উঠলাম আমি। তার চোখের চারপাশ সম্পূর্ণ লাল হয়ে জমে আছে। কেমন এক ভয়ানক চাহনি ছিল। বেশিক্ষণ তাকাতে পারিনি আমি। চোখ নামিয়ে আশেপাশে তাকাতে লাগলাম। সে এবার আমার দিকে একটু ঝুঁকে গেল। ভয় করছে তাই না? আমি তাকালাম। আমি তো চাই তুমি আমায় ভয় পাও, ঘৃণা করো। কথাটা বলেই সে অট্টহাসিতে ফেটে পড়লো। আমি তো প্রচন্ড ভয় পাচ্ছি স্যারের এমন বিহেভিয়ার। হঠাৎ স্যার আবার মুখটা খিচে ফেললেন, সাথে সাথে ড্রাইভিং সিটে কষে বাড়ি মারলেন। আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বললেন, এই পিচ্চি কি আছে তোমার মাঝে? আমি তো রীতিমতো অবাক। কি বলছে স্যার এগুলো? হ্যাঁ কি আছে, কেন আমায় এমন বানাচ্ছ? কথাটা বলেই তার ডান হাতের 4 আঙ্গুল ইউজ করে আমার গাল চেপে ধরে তার দিকে টেনে নিলেন। দিন দিন আমি আমার নিজেকে হারিয়ে ফেলছি। কেন কেন তোমার থেকে দূরে থাকতে পারি না? কেন তোমায় নিয়ে সারাক্ষণ ভাবি? কেন তোমায় এতটা চাই? উত্তর আছে তোমার কাছে? নাই, আমার কাছেও যে নেই। তোমার মাঝে কিচ্ছু নেই, কিচ্ছু। তাও আমি প্রতিনিয়ত পাগল হচ্ছি। এই, আমি তোমার টিচার নই, আমি শুধু তোমায় এক নজর দেখার জন্য পড়াই। কেন বুঝো না? আমি শুধু তার দিকে তাকিয়ে অজানা এক টান অনুভব করছি। স্যারের কি হয়েছে এটা তো বুঝতে বাকি নেই যে স্যার মেবি আমায় পছন্দ করেন। পছন্দ না করলে কি কেউ এভাবে কিস করে বা এভাবে কথা বলে? ভাবনায় ছেদ পড়ি স্যারের আওয়াজে। সেদিক না তাকিয়েতেই দেখি স্যার চোখ বুঝে সিটে হেলান দিয়ে আছেন। বলতে শুরু করলেন আর আমি শুনতাম। তুমি যে ডায়েরিটা পড়েছিলে ফ্ল্যাটের লাইব্রেরিতে, সেখানে যেই পিচ্চি মেয়ের কথা আমি উল্লেখ করেছিলাম, জানতে চাও সে কে? আমি সাথে সাথেই রিপ্লাই দিলাম, না না শুনতে চাই না, আমি বাড়ি যাব। ইউ হ্যাভ টু নো। তাকিয়ে রইলাম স্যারের দিকে। সে সিটে চোখ বোঝা অবস্থায় বলা শুরু করলেন, অতীত। জানো, ভালোবাসা বলতে তেমন কিছুই আমার মনে আসেনি। কিছুটা হ্যান্ডসাম থাকায় ভার্সিটিতে অনেক প্রেম করেছি। যেই মেয়েকে ভালো লাগতো প্রপোজ করতাম আর সেও অ্যাকসেপ্ট করতো। সেদিন বুধবার ছিল, ভার্সিটি শেষ, মাত্র বাড়ির পাশের চায়ের টঙে দাঁড়িয়েছিলাম। তখনই সেখানে উপস্থিত হয় একটি ট্রাক। আমি চা খাওয়ায় মনোযোগ দিচ্ছিলাম। তখনই এক পুচকি মেয়ে দৌড়িয়ে আসে দোকানে, বলতে থাকে, আইসক্রিম বা চিপস দিন। মেয়েটাকে ভালোভাবে এক নজর দেখলাম। আমার এখনও স্ট্রেইট মনে আছে, গোলাপি রঙের হাঁটু অবধি জিন্স আর হোয়াইট ফুল হাতার গেঞ্জি ছিল পরনে, মাথায় ক্যাপ ছিল আর চারপাশের চুলগুলি লাফাচ্ছিল। হালকা ফর্সা গায়ের রঙের পিচ্চিটা বেশ মায়াবতী ছিল। যতক্ষণ ছিল সেখানে আমি তাকিয়েই ছিলাম। তখনই হয়তো সেই মেয়ের বাবা আসেন। মেয়েটি চিপসটা নিয়ে দৌড়িয়ে সামনের বাড়ির মধ্যে ঢুকে পড়ে। তখনই এক মহিলা ডেকে ওঠে, বেলি। পিচ্চি মেয়েটির নাম ছিল বেলি। বেলিকে আমার ভালো লাগতো। ভাবতাম যে আমি তো বাচ্চা প্রিয়, তাই হয়তো অতটা গুরুত্ব দিতাম না এই বিষয়ে। শুনলাম বেলির বাবা তার জন্য টিচার খুঁজছেন। আমাকে বলতেই আমি হ্যাঁ বলে দিলাম। কেন বললাম তার জবাবও নেই। আমার তখন এক্সাম চলছিল। পড়াতে শুরু করলাম মেয়েটিকে। প্রতিনিয়ত বেলিকে নতুনভাবে খুঁটিয়ে খাটিয়ে দেখতাম। প্রচণ্ড ভালো লাগতো। ওর বোকা বোকা কথাগুলোর মাঝেই নিজের হাসি খুঁজে পেতাম। হঠাৎ হঠাৎ নাক টানা, কখনো পড়ার জন্য বকলে মুখ কুঁচকে রাখা, আমার বেশ লাগতো ওকে দেখতে। প্রায় টাইম ওর ছবি তুলে রাখতাম ফোনে। মোবাইল ওপেন করতেই ওর ছবিগুলি নেড়েচেড়ে দেখতাম। মাঝে মাঝে বাড়ির পথে দেখতাম খেলতে। সারাদিন খেলতো আর আইসক্রিম খেত। মাঝে মাঝে অনেক মন চাইতো ওর জন্য আইসক্রিম কিনতে। নিজে নিজেই বলতাম ও আমার ছাত্রী, অনেকটা মেয়ের মতোই। কিন্তু ওটা চিন্তা করতেই পারতাম না। মুখটা কালো হয়ে যেত। প্রায় টাইম আইসক্রিম কিনে দিতাম আর ও তা আমাকেও খাইয়ে দিতে চাইতো। ওর হাতে খেতে তো চাইতাম, কিন্তু ফোকাস আমার ভালো ছিল না।
তাই ইগনোর করতাম। এত কাহিনীর মাঝেও নিজের অনুভূতি তখনও বুঝতে পারিনি। সেদিন মনে হয় শনিবার ছিল। অনেকক্ষণ যাবৎ বসেছিলাম ওর জন্য, কিন্তু ও তো পড়তেই আসলো না। ভাবলাম হয়তো আজ আসবে না। কেমন ফাঁকা ফাঁকা লাগছিল সেই দিনটা। কিছু একটা নেই নেই লাগছে। রাত্রে ঘুমাচ্ছিলাম, এমন এক বাজে স্বপ্ন দেখলাম যে তড়িঘড়ি করে উঠে পড়লাম। তখনও বিশ্বাস হচ্ছিল না ব্যাপারটা। বারবার ভালোবাসার কথা বলছিলাম বেলিকে। আমি সেই রাত্রে আর ঘুমাইনি। পরের দিন আর কোথাও বের হইনি। বেলিকে না দেখতে পেয়ে নিজেকে পাগল পাগল মনে হচ্ছিল। অস্থির অস্থির ফিলিং হচ্ছিল। কি করব না করব ভেবে পাচ্ছি না। আর কিছু না ভেবেই কল লাগালাম। কলটা ধরেই বেলির বাবা বললেন তারা গ্রামের বাড়ি গিয়েছেন, 10-12 দিন আসবেন না। কথাটা শুনে আমি কিছু সময় স্তব্ধ হয়েছিলাম। ফোনের মধ্যে বেলির আওয়াজ পাচ্ছিলাম। উফ বাবা, তুমি আমায় হেল্প করো, কাছে উঠবো। ভয়েসটা শোনা মাত্রই চিৎকার দিতে ইচ্ছে করছিল। একদিন না দেখতে পেয়ে আমার এই অবস্থা, 12 দিন কিভাবে থাকবো? দিন যাচ্ছে আর বেলির প্রতি আমি কতটা উইক তা অনুভব করছি। শুধু এক নজর দেখতে মন চাচ্ছিল। ধীরে ধীরে বুঝতে পারলাম এত উইকের মানে। যখন বুঝতে পেরেছিলাম নিজেকে থুতু দিতে ইচ্ছে করছিল। শেষে এক নাবালিকা মেয়েকে মনে ধরেছে। তীব্র কষ্ট মনে ধরেছিল তখন। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল আমার অতিরিক্ত চাওয়া শুরু হয়েছিল সেই 2 দিনের মাঝে। বুঝিয়ে দিয়েছিলাম আমি কতটা বেহায়া হয়ে উঠেছি। 3 দিনের মাথায় ঠিকানা জোগাড় করলাম চাঁদপুরের। সকল তথ্য নিয়ে বেরিয়ে পড়লাম। কারেক্ট ঠিকানা পেতে 2 ঘন্টা ঘুরতে হয়েছে আমাকে। এভারেস্ট জয় করার মতো ফিলিংস হচ্ছিল। অদ্ভুত লাগছিল। এক পিচ্চির জন্য 7 সমুদ্র পাড়ি দিচ্ছি। বাড়িটায় 1000 বারের মতো চক্কর কেটেছিলাম, কিন্তু যাকে দেখার জন্য এত কিছু তাকেই দেখতে পাচ্ছি না। চাঁদপুরে তেমন কাউকে চিনতামও না। কি করব, কোথায় যাব, নো আইডিয়া। সিদ্ধান্ত নিলাম নিজের গাড়িতে ঘুমাবো। যেই ভাবা সেই কাজ। সেদিন আর পিচ্চিকে দেখতে পাইনি, সারা রাত ঘুমাতে পারিনি। পরের দিন দেখতে পাই পাশের বাড়ির উঠানে খেলছিল। তাকে দেখা মাত্রই মনের টনক নড়ে উঠল। বুকটা ঠান্ডা হাওয়ায় দুলিয়ে যাচ্ছিল। লুকিয়ে লুকিয়ে দেখা হতো। কোথাও গেলে পিছে পিছে যেতাম। বড্ড ভয় হতো যে পিচ্চিকে নিয়ে। এত ভয় পাওয়ার কারণটাও খুব অদ্ভুত। ভালোবাসায় যে কতটা কষ্ট তখন বুঝেছিলাম। ওয়ান সাইড লাভে তো আরও কষ্ট। এত কষ্ট নিয়ে 2 দিন যে কিভাবে বেঁচেছি তা আল্লাহ জানত। 4 দিন কাটার পরেই খোঁজ নিয়ে জানলাম আজ রওনা দেবে। ব্যাস, দ্রুত গাড়ি নিয়ে ঢাকা পৌঁছালাম। দ্বিতীয় দিন থেকেই পড়তে আসা শুরু করলো বেলি। ও পড়তো আর আমি ওকে দেখতাম। দিন দিন চাহিদা বাড়তে লাগলো। ওর ঠোঁট আমায় অনেক টানতো, স্পেশালি যখন ও বকবক করতো। আমি পিচ্চিকে দেখেই নেশা কাটাতাম। যখন দেখলাম ওকে ছাড়া চলছে না, তখনই বাজে ব্যবহার করতে শুরু করলাম। আমার বাজে ব্যবহারের পিছনে যে আমার অতিরিক্ত চাওয়ার নেশা ছিল, সেটা তখন বোঝার ক্ষমতা ছিল না পিচ্চির। রাত্রে ঘুমাতে পারতাম না। অনেক রাত শুধু জেগেই কাটিয়েছি। সারাটা দিন ভাবতাম কথাটা কার সাথে শেয়ার করব, কাকে বলবো আমার এই পাগলামির কথা। ভাগ্য খারাপ ছিল তো, পরের দিনই জানতে পারি চলে যাবে আমার পিচ্চি। তাচ্ছিল্যের হাসি আসছিল সেদিন। যাকে 2 দিন দেখতে না পেয়ে চাঁদপুর চলে গিয়েছি, তাকে না দেখে বছরের পর বছর কিভাবে থাকবো। ভেঙে পড়েছিলাম পিচ্চি যাওয়ার পর। জীবনের মানেটাই হারিয়ে ফেলেছিলাম। 4 দিনের মাথায় চট্টগ্রামে পৌঁছালাম। পার্মানেন্টলি শিফট হতে অনেক দিন সময়ের প্রয়োজন। এতদিন তো আর পিচ্চিকে দেখা ছাড়া থাকতে পারবো না। তাই কিছুদিনের মাঝেই চলে আসতাম চট্টগ্রাম। ফ্যামিলিকে বুঝিয়ে কাজটা ট্রান্সফার নিয়ে চলে এলাম পিচ্চির কাছে। কারণ পিচ্চিটাকে অতিরিক্ত চাই, পাগলের মতো চাই। আমার এত চাওয়ার মাঝে অন্য কারো অস্তিত্ব আমি মেনে নেব না। তোমার দিকে কেউ খারাপ নজরে তাকালে আমার শরীরে আগুন জ্বলে ওঠে। তোমার দিক শুধু আমি তাকাবো, যেভাবে ইচ্ছে সেভাবে তাকাবো। কুনজর আমার পড়বে তোমার উপর, অন্য কারো পড়তে দেব না। তাতে যদি তোমায় বোরকা পরিয়ে রাখতে হয় তাই করব। জানো কেন মেরেছিলাম সেদিন স্কেল দিয়ে? অনেক রাগ উঠেছিল তোমার উপর। বড় হচ্ছিলে দিন দিন, বডির শেপ চেঞ্জ হচ্ছে, কিন্তু বুদ্ধি এক ফোঁটাও বাড়েনি। বিভেলটাও ভালোভাবে রাখতে জানো না। এমন তো না যে শুধু মেয়েরা ক্লাসে,
ছেলেরাও আছে, সেদিকে নজর দাও। আর থাপ্পড় মারার সিজনটা সিম্পল ছিল, অন্য কারো গায়ের সাথে কেন ঘেঁষতে যাও? বড় হচ্ছ কিন্তু মাথার বুদ্ধি তো ছোটই রয়ে গেছে। থাপ্পড় মারার জন্য আমি কখনো সরি চাইবো না, তুমি থাপ্পড়টা ডিজার্ভ করো। আমার তো ইচ্ছে করছিল আরো দুটো দিতে, শুধু ক্লাস ছিল দেখে বেঁচে গেছো। ফ্রেন্ড বলে কি গিয়ে ঘেঁষাঘেঁষি করতে হবে? বর্তমান। স্তব্ধ হয়ে রইলাম আমি, চোখের দিকে তাকিয়ে আছি স্যারের। বুকটা ধরফর করছে, খুব জানতে ইচ্ছে করছে, জড়িয়ে ধরতে। জানি স্যার আমার অনেক বড়, তাও এখন মনে হচ্ছে ওনার থেকে পারফেক্ট জীবন সঙ্গী কখনো পাবো না এমন অতিরিক্ত চাওয়ার মানুষ। এক পিচ্চিকে এত ভালোবাসার কোনো কারণ নেই, তাও পাগলের মতো ভালোবেসেছে 4 বছর যাবৎ। এখনো চোখ বুঝে সিটে হেলান দিয়ে আছে, ঠোঁট কামড়ে ধরে আছি, কিউট লাগছে দেখতে। চুলগুলো ঠিক করে দিতে ইচ্ছে করছে, কিন্তু হাত বাড়ানোর আগেই স্যার চোখ মেললেন। আমি সোজা হয়ে বসলাম, আমার দিকে তাকিয়ে একটু ঝুঁকলেন। আচ্ছা, যদি আমার বয়স কমানো যেত তাহলে তো আর কোনো সমস্যা হতো না, তাই না? আমি প্রত্যুত্তরে আমার দুহাত মেলে চোখ বুঝেছিলাম। নিজের এত ক্ষমতা নেই ওনাকে জড়িয়ে ধরার। আভাস পাচ্ছি তার স্পর্শে। ধীরে ধীরে তার শরীরের মিষ্টি ঘ্রাণ তীব্র হচ্ছে, টাইট করে তার বুকে চেপে ধরেছে। আমি হালকা করে তার পিঠে হাত রাখলাম। অদ্ভুত ভালো লাগা কাজ করছে। স্যারের সাথে প্রেম অদ্ভুত ছিল আমার জীবনের ভালোবাসা। হয়তো আল্লাহ আমার জন্য ওনাকে পাঠিয়েছেন ভালোবাসা শিখাতে আমায়। কানে আওয়াজ আসলো। অতিরিক্ত চাই তোমায় বেলি? চোখ খিচে আরেকটু আঁকড়ে ধরলাম। অনেকক্ষণ যাবৎ সেভাবেই ছিলাম। এবার উনি নড়ে উঠে আমায় ছাড়লেন, মিষ্টি হেসে বললেন, সন্ধ্যা হচ্ছে, বাসায় যেতে হবে। আমি মাথা নাড়ালাম। কেন যেন আজ অন্য কিছুর ফিল হচ্ছে, কেমন ভালো লাগা কাজ করছে। তার সাথেই যে থাকতে ইচ্ছে করছে। কি করব, কি বলবো, না বলার প্রয়োজন নেই, কিন্তু আমার মুখ তো অটো বলেই দিয়েছে আমার আপনার সাথে থাকতে ইচ্ছে করছে। কথাটা মাথা নিচু করেই বলে ফেললাম। কথাটা বলেও হতবাক। কথাটা শেষ না করতেই গাড়ি স্টপ হয়ে গেল। আওয়াজ পেলাম তার। তাই থাকতে চাও আমার সাথে? আমি মাথা নাড়ালাম। গালি স্পর্শ পেতেই মাথা তুলে তাকালাম। সে আমার কপালে চুমু খেলো। ইন্টারে ওঠো, আমি আমার মা বাবা পাঠাবো তোমাদের বাড়িতে। পৃথিবীর মানুষ আমাদের সম্পর্ক যেভাবে খুশি সেভাবে জানো। আই ডোন্ট কেয়ার, তোমার ফ্যামিলি না মানলে তুলে নিয়ে যাবো তোমায়। কজ আই ক্যান্ট লিভ উইদাউট ইউ। আই লাভ ইউ। আমি হাসলাম। ভালো লাগছিল তার মুখে ম্যাজিক্যাল ওয়ার্ডগুলো শুনতে। বারবার শুনতে ইচ্ছে করছে। চোখ বুঝে তার বুকে মাথা ঠেকে আছি। শান্তি জায়গা মনে হচ্ছিল হেফাজত। রাত 3:32, ঘুম নেই চোখে। ভাসছে তার ছবি আমার চোখে। ভালোভাবে খেয়াল করলাম আমার চোখে পানি। তাকে হারানোর ভয়। একদিনে এত অনুভূতি ভালোবাসা কিভাবে আসলো আমার মনে জানি না। বুকে ব্যথা হচ্ছে ভাবতেই সে কতটা কষ্ট নিয়ে দিন কাটিয়েছিল। 4 বছর আমায় ভালোবেসেছে, কত রাত জেগেছিল, অনেক রাত জেগেছে, আর আমি ঘুমিয়েছি। মানবে তো বাবা মা তার ভালোবাসা? মেনে নেবে আমাদের? কেন মা বাবাই চায় না তার মেয়ে তার থেকে 13 বছরের কোনো পুরুষের সাথে বিয়ের ব্যাপারটা? কি হবে? না মানলে তার হাত ধরে অন্য জগতে পা রাখবো। যদি সেই জগতে সে না যায়, আমি একাই যাব, কারণ তাকে ছাড়া থাকা অসম্ভব। এখন ব্যাপারটা ক্লিয়ার। স্যারের ব্যবহারে এত কেন খারাপ লাগতো? কারণ তার জন্য মনের করে অনুভূতি ছিল, যেটা খুঁজেই পাইনি। এখন পেয়েছি আর তার শরীরে মেখে নিয়েছি। নিঃশ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত সেই অনুভূতি হারাবার নয়। না ঘুমিয়ে রাত পার হলো। আজ আল্লাহর দরবারে হাত পাততে অনেক ইচ্ছে করছে। আর সেই দোয়ায় আমি আমার স্যারকে সারা জীবনের জন্য চাইবো। আমিও তাকে চাইবো। নামাজ পড়েছি, মা বাবার সাথে জীবনে স্যারকেও চেয়েছি, তাকেও চাই আমার অতিরিক্ত। এত তাড়াতাড়ি উঠেও দেরি হয়ে যাচ্ছে স্কুলের জন্য। কেন যে পুতুল বানাতে গেলাম। হায় আল্লাহ, আমার আর স্যারের পুতুল কি জাদু করলো আমায়। এত অনুভূতি নিয়ে কিভাবে বাঁচবো? হার্ট ফেল না হয়ে যায়? না, হার্ট ফেল হলে তো আজকে হলে ধুর। অপরাধীর মতো মাহবুব স্যারের বকা শুনছি। কাল থেকে ঢুকতে দেবে না স্কুলে, কিন্তু আফসোস স্যার দেখতে পেলাম না। ক্লাসে স্যার আসেননি। পিছনের বেঞ্চে বসতেই হাসান আর নিম্মিও সামনের থেকে পিছনে এসে পড়লো। আজ আর ভুল করবো না বাবা। হাসান পিছনের মধ্যে নিম্মিকে দিয়েছি আর সামনে আমি বসেছি, না হলে থাপ্পড় এবার 2 গালে পড়বে। এমন থাপ্পড়ই মেরেছে যে দাঁত সহ ব্যথা। আহ! এই বেলি, কি ভাবছিস? আর কাল স্যার তোকে কোথায় নিয়ে গেছিল? তোকে আবার মারেনি তো? না, বলেছে বাসায় পড়তে বসতে। আর কিছু বলতে হয়নি। ক্লাসে স্যার এসে পড়েছে। ভালোই ক্লাস করলাম। টিফিনে নিচে নামলাম, কিন্তু স্যার কোথায়? কোথাও তো দেখছি না। তাকিয়ে থাকতেই দেখলাম ক্যান্টিনের পাশে সাথে সাথে বসে চা খাচ্ছেন, আর সেদিকে আমাদের ক্লাসের আর 9 এর মেয়েরা ঘুরঘুর করছে। অসহ্য।
আজ টিফিনও আনিনি। হাসান আর আমি ক্যান্টিনের দিকে যাচ্ছি। স্যারের দিকে আর চোখে তাকালাম, সে ঠোঁট নাড়ালো। গুড মর্নিং। আমার অনেক ভালো লাগলো ব্যাপারটা। আমি মাথা নাড়িয়ে ঠোঁটের ইশারা করলাম। ক্যান্টিনে যাওয়ার পথে একটি পিচ্চি এসে থামলো। আপু, এটা তোমার জন্য। টিফিন বক্স হাতে নিতেই স্যার ইশারায় নিতে বললেন। আমি মিষ্টি হেসে বক্সটা নিয়ে হাতে ধরলাম। পিছনে হাসান প্রশ্ন করতে করতে মাথা ঝাঁকিয়ে ফেলছে। পরপর 4টা ক্লাস করলাম। একটা ক্লাসেও আমার মন ছিল না। মন তো অন্য কারো কাছে, ফেরত তো দিচ্ছেই না। প্রত্যেকটা ক্লাসে হু হা করে কাটিয়েছি। অ্যাট লাস্ট তৃষ্ণা স্যারের ক্লাস। তখনও আমার ধ্যান ছিল হাসানের প্রেমের আলাপে। ফিল্মি লাইন গাচ্ছে নিম্মির জন্য, আর নিম্মিও লজ্জায় লাল নীল হচ্ছে। ওদের টুকটাক ঝগড়া ভালোবাসা দেখতে আমার ভালোই লাগে। অবশ্য ভালো লাগতো না, কিন্তু এখন নিজে প্রেমে পড়ার পর থেকে ভালো লাগতে শুরু করেছে। প্রেমের বাতাস লেগেছে গায়ে। প্রেমের সুগন্ধ কিন্তু প্রচন্ড তীব্র, যে ঘ্রাণ বিছিয়ে পড়েছি দুই মনে। আমি যখন হাসানের দিকে তাকিয়ে হাসছি, তখনই স্যারের প্রবেশ। আশেপাশের সকলে দাঁড়াতে দেখেই আমিও দ্রুত দাঁড়ালাম। ব্ল্যাক শার্টে তো ভালোই লাগছে। অ্যাটিটিউড যে কই থেকে কিনে আনে এত মাবুদ জানে। ডান হাতে দিয়ে ইশারা করলো বসতে। স্যার পড়াচ্ছে আর আমি লজ্জায় মাথা খেয়ে তাকে এনজয় করে দেখে যাচ্ছি। স্যারের মেবি অসুস্থ ফিল হচ্ছিল। আমায় অনেকবার চোখ দিয়ে ইশারা করেছে বইয়ের দিকে তাকাতে, কিন্তু আমার না, স্যারকে দেখতে বেশ লাগছিল। উফ, স্যারের পড়ানোর স্টাইল, হাতের ইশারা, সবকিছু চোখ ধাঁধানোর মতো। আচ্ছা, স্যারকে একটু জ্বালালে বিষয়টা কেমন হবে? যেই ভাবা সেই কাজ। স্যারের চোখ আমার দিকে আসতেই ঠোঁট দুটো উঁচু করে চুমু ছুড়লাম। স্যারের এক্সপ্রেশনটা যে ছিল, হাসি আটকিয়ে তার দিকে তাকিয়ে আছি। সে দ্রুত মুখ ঘুরিয়ে কাশতে শুরু করলো আর চোখে আমার দিকে চোখ রাঙিয়ে তাকালো। আমি চোখ টিপ মারতেই বলে উঠল, বেলি। আমি তো ধরফড়িয়ে দাঁড়ালাম, ভয় পেয়ে গেছি। স্যার যদি এখন সকলের সামনে থাপ্পড় মারেন। জি স্যার। এত কিসের কথা বলো, চুপচাপ দাঁড়িয়ে থাকো। নজর বইয়ের দিকে রাখো। এদিক ওদিক তাকাতে দেখলে ক্লাস থেকে আউট করে দেব। যা বাবা, দাঁড়াতে বললো, এখন আরো বেশি ডিস্টার্ব করব। সে আবার পড়াতে শুরু করলো। যেহেতু আমি দাঁড়ানো, সর্বপ্রথম তার চোখ আমার দিকেই আসবে। তাই যখনই ঘুরে তাকালো, তখনই আমি ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ঠোঁটে স্লাইড করলাম। সে তো বড় বড় চোখ করে তাকিয়ে ঢোক গিল। আমার না বেশ মজাই লাগছে তাকে বিরক্ত করতে। 45 মিনিটের ক্লাসে স্যারকে প্রচন্ড বিরক্ত করেছি। ক্লাস থেকে যাওয়ার সময় চোখ রাঙিয়ে তাকিয়েছে, বেশ মজা নেওয়া গেল। কিন্তু এই মজার পরিণামটা তো আমার জানা ছিল না। স্কুল গেটের কাছে ফুচকা খাচ্ছিলাম, তখনই দেখি স্যার দাঁড়িয়ে কথা বলছে। পাশে একটি মেয়ে, মাশাআল্লাহ সে প্রচন্ড সুন্দরী। লাল সালোয়ার স্যুট, ওড়না এক সাইডে, সাথে হ্যান্ডব্যাগ। মোস্ট ইম্পর্টেন্ট, স্যারের বয়সী। দুজনের উচ্চতা সমান দেখাচ্ছে, কারণ মেয়েটি উঁচু হিল পরা, পাশাপাশি বেশ মানিয়েছে। স্যার এমন কাউকেই ডিজার্ভ করেন। আওয়াজ পাচ্ছি কিছুটা, তুই তামারি করেই কথা বলছিল। হয়তো ফ্রেন্ডস হবে, কিন্তু যাই বলি প্রচন্ড রকমের মানাচ্ছিল। আমার সাথে স্যারের একদমই বনে না। কোথায় সে আর কোথায় আমি? ব্যাগে 20 টাকা ছিল, কিন্তু নেই। আল্লাহ, চুরি হলো নাকি? এখন কি করব? ফুচকার বিলও তো দিতে পারছি না। হাসানকে বলতেই নিছিলাম, তখনই স্যার পাশে এসে দাঁড়ালেন। কি হয়েছে? আমি মাথা দুটো নাড়ালাম। আর খাবা? না। স্যার তার মানিব্যাগ বের করলেন, পকেট থেকে 100 টাকার নোটটি দিয়ে বললেন, চাচা এর ফুচকার বিল রেখে দিও। আমার দিকে ফিরে, বাকি টাকা দিয়ে সোজা বাসায় চলে যাও, দেরি হচ্ছে, তোমাকে তো পরে দেখব। কথাটা বলি স্যার ওই সুন্দরীকে নিয়ে অন্য পাশে হাঁটে ধরলেন। আমি তাকিয়ে আছি, পেছনে ফিরে আবারও ইশারা করলেন বাসায় যেতে। আমি টাকাগুলো ব্যাগে ভরে হাঁটা ধরলাম। ভাবতে লাগলাম, স্যার কিভাবে বুঝলেন যে ফুচকার টাকা নেই আমার কাছে? কি জানি। তোমাকে তো পরে দেখব। মানে কি ছিল? দুপুর 3টা বাজতে চললো। প্রাইভেটে যেতে ইচ্ছে করছে, কিন্তু শরীর সায় দিচ্ছে না। প্রচন্ড খারাপ লাগছে, অস্বস্তি ফিল হচ্ছে, গায়ে জ্বর আসবে মনে হচ্ছে। ভাবতে ভাবতেই ঘুমের জগতে চলে গিয়েছি। পরিদের মতো উঠছি আমি। পাশেই দ্রুত দৌড়াচ্ছে আমার প্রিন্স। আমায় ধরার জন্য ছুটে চলেছে আমার পিছনে, কিন্তু আমি এত দ্রুত ধরা দিচ্ছি না। মেঘের পেছনে লুকাচ্ছি আর তাকে রাগাচ্ছি। হঠাৎ একটি কালো ড্রেসের পরি এসে আমার প্রিন্সের হাত ধরে নিয়ে যাচ্ছে, আর প্রিন্সও চলে যাচ্ছে। দ্রুত পিছনে ছুটতে লাগলাম, তার আকুতি মিনতি করতে লাগলাম, কিন্তু সেই ছায়ার মতো মিলিয়ে গেল। চিৎকার করে কেঁদে উঠলাম আমি। মেঘগুলোও কেঁদে যাচ্ছে পালা দিয়ে। লাফ দিয়ে উঠে পড়লাম। ঘামে ভিজে গেছি সম্পূর্ণ, চোখে বিন্দু বিন্দু জল। গায়ের তাপ আগের থেকে বেড়েছে, উঠতেও কষ্ট হচ্ছে। চোখ বুঝে শুয়ে রইলাম। স্বপ্নের কাহিনীগুলো বড্ড যন্ত্রণা দিচ্ছে যে। কি দেখলাম? কেন দেখলাম? কাউকে নিতে দেব না আমার প্রিন্সকে, সে শুধু আমার প্রিয়। আওয়াজ আসছে কিসের? উফ, কে বাড়ি দিচ্ছে বারবার? রুমে তো কেউ নেই। মাথা উল্টিয়ে তাকাতেই দেখলাম জানালাটা কেউ টোকাচ্ছে।
ভয় পেয়ে গেলাম। দ্রুত আম্মুকে ডেকে আনলাম। আম্মু খুলে দেখলো সম্পূর্ণ অন্ধকার, কেউ নেই। কিরে, কেউ তো নেই, এগুলো বাদ দিয়ে শুয়ে রেস্ট নে। আম্মু রান্নাঘরের দিকে চলে গেল। আমি ঘুমোতে যাব তখনই আবারও টোকানোর আওয়াজ। এবার আরো বেশি ভয় পেয়ে গেছি। কাপা গলায় জিজ্ঞেস করলাম, কে? বেলি, জানালাটা খুলো। হোয়াট? স্যারের আওয়াজ। আমি দ্রুত জানালা খুলতেই সে রুমে প্রবেশ করলো লাফ দিয়ে। ফিসফিসিয়ে বলল, আগে আওয়াজ দেবে তো যে ওখানে কে? সামথিং কিছু, তা না মাকে ডেকে নিয়ে এসেছো? আমি চোখ ছোট ছোট করে জবাব দিলাম, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আপনি এখানে এভাবে কেন এসেছেন? সে বিছানায় গিয়ে বসলো। আমার হাত ধরে পাশে বসে বলল, জ্বর কিভাবে আসলো? ওষুধ খেয়েছো? জি। কাল স্কুলে যেতে হবে না, রেস্ট নিও কেমন? আমি মাথা নাড়তেই মায়ের পায়ের আওয়াজ। এই বেলি, জানিস কি হয়েছে আজকে? কথাগুলো বলছে আর এদিকে এগিয়ে আসছে। এত দ্রুত তো জানালা টপকানো যাবে না। এই সেরেছে, মা আসতেছে। বিছানার নিচে ঢুকুন। আরে দাঁড়িয়ে আছেন কেন? অ্যাটিটিউড রেখে চালু ঢুকুন। বেচারা স্যার, সে তো করুণ চোখে তাকাচ্ছিল। সে দ্রুত ঢুকতেই মা প্রবেশ করলো। তোর বাবা আজ আমায় এই চেইন কিনে দিয়েছে, সুন্দর না? হ্যাঁ মা, অনেক সুন্দর। কিরে, তুই দাঁড়িয়েছিস কেন? যা ঘুমা। হ্যাঁ, এভাবে লক্ষ্মী মেয়ের মতো ঘুমা। আর রূপটার এই অবস্থা কেন? ঝাড়ু দিতে হবে তো। কথাগুলো বলেই মা ঝাড়ু খুঁজতে লাগলো। ঝাড়ু তো বিছানার নিচে, এখন কি হবে? আমি লাফ দিয়ে উঠে বসলাম। মা, এখন ঝাড়ু দিতে হবে না, সকালে দেবো আমি। তুমি সিরিয়াল দেখো। আচ্ছা ঠিক আছে, যা। জানালাটা এভাবে খুলে রেখেছিস কেন? তোর বাবাকে কত করে বললাম যে জানালাটা আটকানোর ব্যবস্থা করো। আজ তো একজন ঢুকতে পারবে। আর তুই জানালা অফ করে রাখবি, খুলবি না। কথাগুলো বলি জানালা লাগিয়ে আমার পাশে বসলো। জ্বর কমছে? অনেকটা। চুলগুলো বাঁধতে পারিস না? আয় বেঁধে দেই। মা, তুমি টিভি দেখো, আমি আসছি ওখানে। পাক্কা? হুম। তাড়াতাড়ি আয়। আমি মাথা ঝাঁকালাম। মা বেরোতেই বড় একটা শ্বাস ফেললাম। সাথে সাথেই মা আবারও ঢুকলো। বেলি, জুতোর বক্সটা কোথায়? বিছানার নিচেই তো রেখেছিলাম। মা উকি দিতে যাবে তার আগে চিল্লিয়ে উঠলাম, মা এখন কেন? পরে দেখিও। আরে, তোর বাবা জুতোগুলো মুছে রাখতে বলেছে, কাল দাওয়াত আছে। আচ্ছা, আমি বের করে দিচ্ছি। তুই তো অসুস্থ। আরে মা, তুমি বিছানায় বসো, আমি বের করে দিচ্ছি। বিছানার নিচে উকি মারতে দেখি স্যারের মুখটা বোম হয়ে আছে। যা হাসি আসছিল না, আমি চোখে ইশারা করলাম তার পিছনের বক্সটা এগিয়ে দিতে। মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। কিরে বেলি, দ্রুত বের কর, না পারলে আমি বের করছি। না না, আমি আনছি তোরে বাবা, বসো। আমি তাকে হাত দিয়ে চাপ দিয়ে ইশারা করলাম। সে আরো আমার দিকে চেপে এলো। তার পিঠ আমার এক সাইডে স্পর্শ করেছে। উফ, হাত বাড়িয়ে বক্সটা দ্রুত নিতে যাব, তখনই গালে তার ঠোঁটের স্পর্শ পেলাম। হ্যাঁ, আমি তো সেখানে স্টপ। স্যার আমায় ঠেলে বাইরে বের করে দিলেন। মা বক্সটা নিয়ে বলল, ঝাড়ুটাও দে, বিছানার নিচেই আছে। এইবার আওয়াজ করে বললাম, আজ বিছানার নিচে যা আছে সব লাগবে তোমার? মা থতমত খেয়ে চলে গেল। আর তখনই সে বিছানার নিচ থেকে বেরিয়ে আসলো। আমার হাত ধরে উঠলো। বিছানায় বসিয়ে সে তার কাপড় ছাড়তে লাগলো। মিররের সামনে চুলগুলো ঠিক করতে লাগলো আর আমি তাকে দেখতে লাগলাম। সে আমার সামনে দাঁড়ালো, কপালে হাত রেখে বলল, বাহ, আমি আসতেই জ্বর গায়েব। আমি তার দিকে তাকালাম। সে মুচকি হেসে আমার গাল টেনে বলল, কাল যেখানে যাচ্ছ দাওয়াতে, সেখানেই আমিও থাকবো। আমার বন্ধুর বিয়ে, তাই বাচ্চাদের মতো জিন্স গেঞ্জি পরে আসবে না, মেয়েদের মতো রেডি হয়ে আসবে, চুল যেন খোলা দেখি। কথাগুলো বলে কপালে চুমু খেয়ে জানালার মাঝে লাফ দিয়ে ফ্লোরে পড়লো। আমি তাকাতেই হাতের ইশারা করলো কিছুটা দূরে তার গাড়ি। মুচকি হেসে জানালা লাগাতেই ইশারা করলো। আমি লাগাতেই গাড়ি স্টার্টের আওয়াজ পেলাম। তাকে দেখার পর থেকেই সব ভালো লাগছে। জ্বর, কৌতূহল, মাথা ঝিমঝিম সব গায়েব। ডক্টর মনে হচ্ছে লোকটাকে। আমি হেসে আয়নায় নিজেকে দেখতে লাগলাম। কিছুক্ষণ আগে সে এখানে তার চেহারা রেখে গেছিল। কাল ফ্রাইডে, দাওয়াত পড়েছে। আজ গায়ে হলুদে যেতে হতো। আমার শরীর ভালো না, তাই মা যাবে না বলে দিয়েছে। কিন্তু কাল তো যেতেই হবে। কি পরবো? মেয়েদের মতো সালোয়ার স্যুট পরবো নাকি? উফ, দাঁত ব্রাশ করতে করতে ছাদে পৌঁছালাম। ঘুমে আমি ঢুলু। দেয়ালে হেলান দিয়ে চোখ মুছে ব্রাশ করছি। দাঁত ব্রাশের পরিণতি নিচে ফালাতে যেতেই চোখ গেল দূরবর্তী বিল্ডিং এর ছাদে। হট বডি রেডি করেছেন তৃষ্ণা স্যার। পাশে এক মহিলা কাপড় মেলছেন। মহিলার দুই সাইডে দুটো বড় বড় আপু। একটি ওই বিল্ডিং এর মালিকের মেয়ে আর একটা তার চাচাতো বোন। দুটোই আর চোখে আমার প্রিন্সকে চেক আউট করছে।
আমার প্রিন্সকে চেক আউট করছে। আমি ব্রাশ মুখে রাখা অবস্থায় বড় বড় চোখ করে তার পুশ আপ করা দেখছি, সাথে তুই আপুর কুনজর পুশ আপ করেই যাচ্ছে। আরে পাশে মেয়েরা কুনজর দিচ্ছে সেদিকে পাত্তা নেই। পচা প্রিন্স, পচা স্যার। চলে যেতে নিচ্ছিলাম তখন কি মনে করে পিছনে ফিরতেই দেখি স্যার আমার দিকে তাকিয়ে বোতলের পানি খাচ্ছেন। আমি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলাম, তাতে তার বিন্দু মাত্র রিয়াকশন দেখলাম না। মিষ্টি হেসে ঠোঁট নাড়ালো। গুড মর্নিং। কচুর মর্নিং। সাত সকাল বেলায় মুখটাই জলার শীতে শেষ করে দিল। আবার মর্নিং মুখ বেঁকিয়ে নিচে চলে গেলাম। কেন রে দাদা, রুম নেই সেখানে উলঙ্গ হয়ে পুশ আপ কর না, কে বারণ করেছে? হ্যাঁ, তারপরও অন্য মেয়েদের সামনে খালি শরীরে কেন এগুলো করবে? মিষ্টি জল দিয়ে স্যারের গোসল করা উচিত, কোনো জোর কেটে যাবে। শুক্রবার, তাই আজ বিল্ডিং এর সকল ভাই বোন বাসায়। নিচতলা থেকে সুবিধাই হয়েছে, বাইরের দৃশ্য দেখতে পারি রুমে বসেই। বসে বসে অন্য বাড়ির আপুদের সাজগোজ দেখছি। আমাদের ড্রেসিং এ একজন নায়িকা হওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিয়ে বাড়ি বলে কথা, লেহেঙ্গা পরেছে 5টা আপুই, অপ্সরাকেও হারিয়ে দেবে এই 5 জন। আমারই কিছু ভালো লাগছে না। 12টা বাজতে চলল, এখন রেডি হতে না গেলে নির্ঘাত কপালে থাপ্পড় ছুটবে। জিন্স গেঞ্জি বের করলাম পরার জন্য, সাথে সাথেই স্যারের কথাটা কানে আসলো। মেয়েদের মতো ড্রেস আপ করিও। মেয়েদের মতো? ধুর, বাবা লং কামিজ কিনে দিয়েছিল, একদিনও পরে দেখা হয়নি, আজ পরবো। ফ্রেশ হয়ে ড্রেসটা পরে নিলাম, চুলগুলো স্ট্রেট করে পিঠে ছেড়ে দিলাম, ওড়নাটা সাইডে নিলাম, আর সাথে তো আছে আটা ময়দা, মানে ওই টুকটাক সাজ। ফাউন্ডেশন, ম্যাট লিপস্টিক, আইশ্যাডো, আই মেকআপ, ব্লাশার, ফুল কভার, হালকা হিলস পরলাম। অ্যান্ড ডান। রেডি হয়ে সোফায় বসে আছি আমি আর বাবা। সাজুগুজুতে ব্যস্ত মা আর বিল্ডিং এর আপুরা। এখনো কি সাজছে মাবুদ জানে। এত মেকআপ কেন লাগাচ্ছে? হালকা দিলেই তো ভালো লাগে। বাবার ফোন টিপছি আর চোখে সকলেই সাজগোজ দেখছি। 1টার দিকে বেরিয়ে পড়লাম। 4 লাইন যেতেই পৌঁছালাম গন্তব্য, তখনও ফোন চালাচ্ছি। আইডিতে নানা লোকের স্ট্যাটাস দেখছি। ভিতরে ঢুকতেই গলার আওয়াজ কানে ভাসলো, স্যারের ভয়েসের মতো। গান গাচ্ছে। আমি দ্রুত ভিতরে ঢুকতেই দেখতে পেলাম কিছু আপু আর ভাইয়াদের মাঝে স্যার গিটার নিয়ে সুর তুলেছেন। আমার দিকে মিষ্টি হেসে তাকালেন, ঠোঁটের ইশারা করলেন। ওয়াও। আমার সাজগোজের পুরস্কার ছিল স্যারের রিয়াকশন। গাল দুটো মনে হচ্ছে উঁচু হয়ে লাল হচ্ছে। আমি লজ্জা পাচ্ছি, কিন্তু আমি রেগে আছি। গিটারটা টুংটাং বাজিয়ে গাইতে শুরু করলেন। সবাই হাততালি দিয়ে ঠান্ডা হয়ে রইল স্যারের আওয়াজ শোনার জন্য। চাই না মেয়ে তুমি অন্য কারো, পাবে না কেউ তোমাকে তুমি কারণ। চাই না মেয়ে তুমি অন্য কারো, পাবে না কেউ তোমাকে তুমি কারণ। হৃদয় খানের গানটা। আর চোখে আমাকে দেখছিলেন। উফ, তার চাহনি। মজ্জা ছিল দৌড়িয়ে তাকে জড়িয়ে ধরি টাইট করে। আবার চোখ দুটো লাল হয়ে আছে। সে কেন এত ভালোবাসে আমায়? আমিও দিন দিন পাগল হচ্ছি তার জন্য। চোখ থেকে চোখ এড়াতে যে ইচ্ছে হচ্ছে না। সারা জীবন তারই চোখে তাকিয়ে থাকতে চাই। সারা জীবন, আমার মৃত্যুর আগ পর্যন্ত। জোরে সরে চিল্লানোর আওয়াজ আসলো। এক একজন তো স্যারের হাত ধরে ঝাঁকাচ্ছে আর তার তারিফের ফুল বাজছে। আর মেয়েগুলো স্যারকে উঠতে দেখি সাজগোজ ঠিক করতে লাগলো আর তার সামনে এগোতে লাগলো। জেলাসি ফিল হচ্ছে কেন? সে এত সুন্দর কেন? সে এত হ্যান্ডসাম না হলে কি কেউ নজর দিত? আমাদের বিয়ে হলে যখন বেড়াতে যাব বাহিরে, তখন স্যারের মুখে কালি মেখে দেব, কেউ নজর দেবে না। কালি মাখতে না দিলে মাস্ক লাগিয়ে দেব। একে নিয়ে হাঁটার রিস্ক হবে যদি মেয়েরা পটিয়ে নেয় আমার হ্যান্ডসাম প্রিন্সকে। কিন্তু আমার নিজেকে প্রচন্ড সৌভাগ্যবান মনে হচ্ছে। স্যারের ভয়েস আগেও শুনেছি, কিন্তু আজ বেশি ভালো লাগছে। কেন? অবশ্যই তার ভালোবাসার সাথে। ড্যাশিং লাগছে, ছুট পড়েছে। আর চোখে তার তাকানোর চাহনি আমার মনে ঝড় তুলে দেয়। গরম লাগছে ঠান্ডা আবহাওয়ায়। মায়ের পিছন পিছনে চলে এলাম। আগে খেয়ে নেই, খেতে বসবো তখনই স্যার পাশে এসে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা। আঙ্কেল কোথায়? ওই তো বন্ধুদের সাথেই খাচ্ছে। তা আপনিও যান, ওই যে সকল আন্টিরা আড্ডা দিচ্ছেন। বেলি নাকি খিদে পেয়েছে? আপনি যান, আমার সাথে খেয়ে নেবে। আচ্ছা ঠিক আছে বেলি, আমি ওইখানের দিকে যাচ্ছি। তৃষার সাথেই থাকিস কেমন? আমি মাথা নাড়ালাম। স্যার মুচকি হেসে চেয়ার টেনে দিলেন। আমি বসতেই পাশে তিনিও বসলেন। গানটা কেমন লেগেছে? তোমায় ডেডিকেটেড করা। চাই না মেয়ে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে তুমি কারো নও, তুমি শুধু আমার। আমি এক নজরে তার দিকে তাকিয়ে আছি। তার চোখ, সে ফিসফিসিয়ে বলে উঠল, লিপস্টিক কেন লাগিয়েছো? আমি ভ্রুকুচকে তাকালাম। আই ক্যান কন্ট্রোল, কিস করতে মন চাচ্ছে তো। আমি চোখ বড় বড় করি তার দিকে তাকাতেই সে চোখ টিপ মারলো। হায়, কি দিয়ে তৈরি এলো! তার শরীরের পশমগুলো বেবি রোমান্টিক।
আমি খেতে ব্যস্ত, হঠাৎ আমার বাম হাতে স্পর্শ পেলাম, খাবার মুখে আটকে গেল। পাশে তাকাতেই দেখলাম অন্যদের সাথে কথা বলাই ব্যস্ত। এমন ভাব সে কিছুই করছে না, খাচ্ছে আর কথা বলছে, অথচ আমাকে খেতে দিচ্ছে না। আঙুলের মাঝে আঙুল গুজিয়ে দিচ্ছে, আর আমার দম বন্ধ হওয়ার মতো অবস্থা। হাত টান দিলাম, সাথে সাথে আরো চেপে ধরলো। তাও কাঁপাকাঁপি হাতে খাওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারছি না। বুকের ভেতরে শুদ্ধ কাঁপছে, আর চোখে তার খাওয়া দেখছি। ঠোঁটের সাইডে খাবার লেগে আছে, দেখতে কিউট লাগছে তো। আমি তার হাতে খোঁচা দিতেই সে তাকালো, হাতের ইশারায় ঠোঁট দেখিয়ে দিলাম। আও, বাহ, তুমি দেখি লুচি হয়ে যাচ্ছ। পাবলিক প্লেসে স্যারের থেকে লিপকিস চাচ্ছ? বেলি, তুমি তো নতুন হিস্ট্রি তৈরি করতে চাচ্ছ। হ্যাঁ, আমি ছোট ছোট চোখ করে তার দিকে তাকালাম, মুখ ভেঙিয়ে বলে দিলাম, আপনার ঠোঁটের আশেপাশে খাবার লেগে আছে, সেটাই বলছিলাম। আপনার এগুলো করার কোনো ইচ্ছে নেই আমার। তাই নাকি? ওগুলো বলতে কি বোঝালে? তার দিকে ঠোঁট উল্টিয়ে তাকালাম। আপনি আমায় লজ্জা দিতে চাচ্ছেন? হা হা হা, লজ্জা? আচ্ছা, তুমি কি এগুলো বলতে চুমুকে বুঝিয়েছ? আমি মুখ ঘুরিয়ে নিলাম। অনেক মেয়েরাই অচোখে তাকাচ্ছে, এই লোকের মাথায় ফালতু কথা ছাড়া কিছুই নেই। সে আবার হাত ছেড়ে দিল, হাত পরিষ্কার করে ফোন টিপতে লাগলো, অথচ মুখ পরিষ্কার করলো না। বেলি, হুম? ওই যে টিস্যু, ওটা নাও আর মুখটা মুছে দাও তো। ও, বুঝতে পেরেছিলাম, এমন কিছুই করাবে। বড় ছোট সবাই আশেপাশে, কিভাবে করব তাও আমি কাঁপা কাঁপা হাতে টিস্যু নিলাম। তার দিকে তাকাতেই সে আমার চোখের দিকে তাকালো। আমি অন্যদিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিলাম, ধীরে ধীরে মুছে দিলাম তার ঠোঁট সহ কর্নারের খাবার। সে এক ধ্যানে আমায় দেখছিলেন। আমি মুচকি হেসে উঠতে যাব, তখনই হাত ধরে বসিয়ে দিল। চুপচাপ খাবারগুলি ফিনিশ করো, আমি ডিস্টার্ব করছি না এখন। ওই যে ওখানে আছি আমি, তোমার দিকে নজর থাকবে, বুঝেছো? আমি মাথা নাড়ালাম, আওয়াজগুলো ভারী ভারী শোনাচ্ছিল। ভয় পাচ্ছিলাম যে সে গিয়ে ওখানে আপু আর ভাইয়াদের সাথে হাত মিলিয়ে কথা বলতে লাগলেন। আমি চুপচাপ খাচ্ছি আর চোখে তাকে দেখছি। গান বাজছে লাউড হয়ে, কিছু আপুরা নিচেই যাচ্ছে, আমি আম্মুর হাত ধরে দাঁড়িয়ে আছি। এই লোকটা কখন থেকে আমায় ঘুরিয়েই যাচ্ছে। আমার মুখে কি টাকা ঝুলানো, আজিব। অবশ্য লোক না, 23 বছরের মতো হবে, দেখতে ভদ্রলোক দেখাচ্ছে, কিন্তু আমাকে কেন বিরক্ত করছে। আমি নাচ দেখতে ব্যস্ত। হঠাৎ ওপাশে প্রচন্ড রকমের হাসির শব্দ পাচ্ছি। কে আর? আমার স্যার। হাসি গড়িয়ে গড়িয়ে পড়ছে ঝড়ের গতিতে, আর আমার শুধু শাসায়। আমার মেয়েদের নাচও দেখছে, আর চোখে আমার মিষ্টি হাসি উপহার দিচ্ছে, কিন্তু তার হাসি এখন আমার শরীরে কেরোসিন ঢেলে দিচ্ছে। হঠাৎ পাশে এসে দাঁড়ালো সেই অচেনা পুরুষ। আমি একবার তাকিয়ে আমার নাচ দেখায় মত্ত হলাম। ধীরে সাউন্ড আওয়াজ আসলো। নাম কি? আমি দ্রুত মাথা উঠাতেই চোখ কপালে। আমার দিকে ঝুঁকে আছে, কিছু বলবো বা করবো তার আগে ঝড়ের গতিতে আমার হাত পেছনে কেউ মুচড়ে ধরেছে। ব্যথে আমার হাত মনে হয়নি, পিছনে ফিরতেই দেখি স্যার। কি হয়েছে ছোট ভাই? না, শুধু পরিচয় হতে আসছিলাম। পরিচয়? নাম বেলি, থাকে পাশের বাড়িতে, আর মোস্ট ইম্পর্টেন্ট মাই ওয়াইফ। ওয়াইফ? কেকার ওয়াইফ? ওয়াইফ না, ওয়াইফাই বললো। আমার হাতে ব্যথা ভুলে বড় বড় চোখ করে তাকিয়ে আছি। ছেলেটিও শখ, ধীরে ধীরে কেটে পড়লো, অথচ আমার হাত আজ ভেঙেই ছাড়বে। হাত ছুটানোর চেষ্টা করে যাচ্ছি, আশেপাশে তাকাচ্ছি, সবাই নাচ দেখতে ব্যস্ত। তারপরও যদি কেউ দেখে ফেলে, ছাড়ে না কেন? উফ, টানতেছে কেন এই লোক? খোদা, মান ইজ্জত তো নিজেরটা ডুবাবে, সাথে আমারটাও। আরে স্যার, এইটা আমার ছোট বিছানার নিচে জায়গা না যে যেটা ইচ্ছা করলেন কেউ দেখবে না। এটা পাবলিক বিয়ের প্লেস। আমার ছোটখাটো মান ইজ্জত তো ধুয়ে যাবে কেউ দেখলে। যাচ্ছি কোথায়? আমার কথাগুলো শুনে সে থেমে গেল, ভ্রু কুচকে আমার দিকে তাকালো। দিন দিন দেখছি বড্ড পেকে যাচ্ছ, মান ইজ্জতও বেড়ে যাচ্ছে দেখি। হু, না না না, তা না। তো কি? আর ওই ছেলের সাথে কিসের আলাপ চলছিল? কি বলেছিলাম আন্টির সাথে থাকতে? তাহলে এদিক ওদিক দৌড়াচ্ছিলে কেন? আর এমন হবে না। আচ্ছা, তখন ওই লোক মানে ওই ভাইয়াকে কি বললেন? আমি আপনার ওয়াইফ না ওয়াইফাই? অবশ্য ওয়াইফাই বলেছিলেন হয়তো, কারণ আমাদের তো বিয়ে হয়নি। আচ্ছা, আমি আপনার ওয়াইফাই কিভাবে হলাম? মাথা তুলে তার দিকে তাকালাম। সে তার নাক ফুলিয়ে দুব্রু মাথায় তুলে আমার দিকে তাকিয়ে আছে। বউ, ইউ আর মাই ওয়াইফ। আমার বউ হওনি, কিন্তু হবে, আর সেটা খুব শীঘ্রই। মুহূর্তের মাঝে শরীরের তাপ বেড়ে গেল। তার আওয়াজে একরকম জাদু আছে। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম, আশেপাশে তাকাতে ব্যস্ত। কেউ দেখলে স্যার নামে বাজি কথা ছড়াবে। তার দিকে চোখ পড়তেই আমি 2 পা পিছিয়ে এলাম, কারণ সে আমার সামনে এগিয়ে আসছে। যথারীতি আমিও পিছনে যাচ্ছি। কি হচ্ছে? কেউ দেখে দেখলে প্রবলেম। সম্পূর্ণ কথা বলার আগেই সে 4-5 পা এগিয়ে আমায় ঘেঁষে দাঁড়ালেন। শিস,
জবাব পেয়েছো? আর এত পাকনা পাকনা কথা কবে থেকে শিখেছো? বড্ড বুঝতে শিখেছো আজকাল। তা বিয়ে নিয়েও হয়তো সব জানো, তাই না? আমি রীতিমতো কাঁপছি। তার ফিসফিসানো আওয়াজ আমার শরীর পশম দাঁড়িয়ে পাল্লা দিয়ে কাঁপছে। আমি আর চোখে তার দিকে তাকিয়ে একটু পেছনে যাওয়ার ব্যর্থ চেষ্টা করলাম, কারণ পিছনে দানবের মতো ওয়ালটা আমার আটকিয়ে রেখেছে। আমি ডান সাইডে চাপতে নিচ্ছিলাম, তার আগে সেখানে হাত রাখলেন। আমি এবার থম হয়ে দাঁড়িয়ে রইলাম। আর চোখে তাকাতেই দেখলাম উপর থেকে নিচ অব্দি আমার চোখ বুলালেন। আমার চোখের দিকে চোখ পড়তেই যথারীতি নিচে তাকালাম। সালোয়ার স্যুট কি আমার জন্যই পরেছো? আমি চোখ বুঝে মাথা নাড়লাম। হঠাৎই গালে স্পর্শ পেলাম তার ঠোঁটে। খুব মায়াবী লাগছে। সেদিন ডান গালে কিস করেছিল, আজ বাম গালে। আমার দিকে কিছুটা ঝুঁকে বলেন, কন্ট্রোল হচ্ছে না যে। লিপস্টিক কেন দিছো? আর দেবে না। আমি হতভম্ব হয়ে রইলাম। ঠোঁট দুটো কামড়ে মুখে ভরে নিলাম। বড্ড লজ্জা লাগছে। কেন যে লিপস্টিক লাগাতে গেলাম। হাত দিয়ে ঠোঁট মুছতে নিচ্ছিলাম, তখনই তার আওয়াজ কানে আসলো। আমি মুছে দিচ্ছি। আমিও হাত নামিয়ে চুপচাপ দাঁড়িয়েছিলাম। আমি তো আর জানতাম না যে তার মোছানো মানে কি ছিল। মুহূর্তের মাঝে ঠোঁটে তার স্পর্শ পেলাম। চোখ বন্ধ কি করব? আমি আশেপাশে তাকাতে ব্যস্ত। কেউ দেখলে সর্বনাশ। এদিকে তার হুঁশ তো আঁকা নেই। নিজের গতিপথ অনুসরণ করেই মনের আনন্দে চুমু খাচ্ছেন। ওপাশ থেকে কাউকে আসতে দেখি তার নিচু হওয়া শরীরটা ধাক্কা দিলাম। তাতে কিছুই না, সে ব্যস্ত এখন। আমি পিছনে ফিরে 2 কদম পিছিয়ে চলে এলাম। হাঁটতে হাঁটতে বারবার স্যার স্যার বলছি, যাতে মহিলাটা খারাপ কোনো কিছু না ভাবে। আর সে তো ভ্রু উঁচু করে আমার দিকে তাকিয়ে আছে। মহিলাটা চলে যেতেই সে আমার দিকে আবার আসতে নিলে আমি দৌড় দিলাম। পিছনে আর তাকাইনি। বাসায় এসেছি 8টার দিকে। এতক্ষণ যাবৎ মায়ের পিছনে পিছনেই ছিলাম। ভয় কাজ করছিল, আবার কে না কে কথা বলতে আসে। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম। ঘুমের মাঝেও চুমুর দৃশ্য বারবার ভেসে আসছে। লজ্জায় লাল নীল হওয়ার মতো অবস্থা। সকাল সকাল ঘুম ভেঙে যায় আর সকলের আকাশ ছাদ থেকে দেখতে প্রচন্ড ভালো লাগে। ব্রাশে টুথপেস্ট লাগিয়ে ছাদে পৌঁছালাম। হালকা হালকা কুয়াশা, শীতটা চলে যাচ্ছে অল্প অল্প করে। দূর দূরান্তে চোখ যাচ্ছে বারবার। আকাশটা দেখতেও মারাত্মক সুন্দর দেখাচ্ছে। কানে আওয়াজটা আসতেই সেদিকে তাকালাম। পাশের বাড়ির বড় ভাইয়া মিষ্টি হাসি দিলেন, সাথে আমিও। গুড মর্নিং বেলি। গুড মর্নিং আবির ভাইয়া। আবির ভাইয়া প্রচন্ড ফ্রি মাইন্ডেড। সব কথা গোছালো আর সুন্দরভাবে বলে, যা শুনতেও বেশ ভালো লাগে। তাও কেন জানি আমার শুধু আমার প্রিন্সের কথা, আওয়াজ, চলাফেরা সব ভালো লাগে। আমার প্রিন্স। চিল্লানোর আওয়াজ আসতেই ধরফরিয়ে সেদিকে তাকাতে আমি থম। ওই পাশে বিল্ডিং থেকে স্যার ধমক দিচ্ছেন। স্কুল নেই, দ্রুত রেডি হয়ে স্কুলে আসো। আজ যদি দেরি করে পৌঁছাও। কথাগুলো বলে আগুনের দৃষ্টি নিক্ষেপ করলো। আমিও ধীরে ধীরে নেমে এলাম নিচে। দ্রুত শ্বাস নিলাম কয়েকবার। আজ মা স্কুলে যাবেন বেতন দিতে, আর এভাবেও গার্ডিয়ান ডাকা হয়েছে। 12-13 দিন পর স্কুলে নাচ গানের অনুষ্ঠান। মায়ের সাথে স্কুলে পৌঁছালাম। ঢুকতেই দেখি স্যার আফরোজা ম্যামের সাথে কথা বলছেন। সেদিক দিয়ে যেতে হবে। আমি মাকে ইশারায় জানিয়ে সেদিকে এগিয়ে এলাম। আসসালামু আলাইকুম ম্যাম। তার দিকে তাকিয়ে, আসসালামু আলাইকুম স্যার, শুভ সকাল। দ্রুত পা চালিয়ে চলে আসলাম সেখান থেকে। স্যারের চোখ ভয়াবহ দৃশ্য ছিল। প্রত্যেকটা ক্লাস করে বাসায় পৌঁছালাম। স্যারের সাথে আই কন্ট্যাক্ট ছাড়া আর একটি কথাও হয়নি আমাদের। বাসায় চলে আসলাম। আজ মায়ের সাথে আমিও রান্না করছি, কিন্তু পরক্ষণেই মায়ের কথা শুনে খুশি আর শখ দুটোই হলাম। দ্রুত কাজ শেষ করতে হবে। আর তৃষাকে দাওয়াত দিয়েছি বাসায়, বলেছে আসবে। আর তোর বাবাও একসাথেই খেতে বসবে। তার জন্যই এত রান্না বান্না চলছে, এত এত আইটেম। বাহ বাহ, জামাই আদর হবে নাকি? তা মা হঠাৎ? আরে তৃষা নাকি ঢাকা যাবে, সন্ধ্যার দিকে রওনা দেবে। ওর মা নাকি অসুস্থ, 10-12 দিনও থাকবেই। কথা শুনি আমি স্তব্ধ। 10-12 দিনের জন্য চলে যাবেন? হ্যাঁ, আমি এতদিন কিভাবে থাকবো? মাথাটা মনে হচ্ছে ঘুরে পড়ে যাবে। আমি ধীরে সুস্থে রুমে এসে বিছানায় বসে পড়লাম। মাথাটা দুপাশে চেপে ধরে বিছানায় কাত হয়ে রইলাম। বড্ড যন্ত্রণা হচ্ছে যে বুকের সাথে পুরো শরীরে। আমি সেই যে শুয়েছি আর উঠিনি। হঠাৎ তার আওয়াজ কানে আসতে দ্রুত বিছানা ত্যাগ করে সেদিকে চলে এলাম। সোফায় বসে বসে ফোন টিপছে। আমি লুকিয়ে তাকে দেখেই যাচ্ছি। মুখটা শুকনো হয়ে আছে। মেজাজ ভালো নেই তার, বা অসুস্থ তো তাই হয়তো। আমার জন্যই তো তাদের রেখে এখানে থাকছেন স্যার। কিন্তু সে চলে গেলে আমি কিভাবে থাকবো? আমি যে পারবো না থাকতে। বড্ড বেশি ভালোবাসি স্যারকে। মায়েরটাকে দ্রুত রান্নাঘরের দিকে চলে এলাম। মা যা যা হাতে দিল তা নিয়ে টেবিলে সাজিয়ে রাখলাম। স্যার আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। আর আমার বুকটা ধুক করে উঠল। কষ্ট হচ্ছে যে, ভাবতেই আমার কান্না করতে ইচ্ছে করছে। 1-2 দিন না, 10-12 দিন তাকে দেখতে পাবো না। টেবিলে বাবা, সে আর আমি বসে আছি। মা খাবার বেড়ে দিচ্ছে।
আমার আজ আর খাওয়া হবে না, গলা দিয়ে খাবার নামবে না। সে আর চোখে তাকাচ্ছে আর খাচ্ছে। মায়ের রান্নার প্রশংসা করছে আর নানার কথা বলে যাচ্ছে। যখন শুনলাম মায়ের মুখে তার বিয়ের কথা, আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। স্যারকে ঢাকা যেতে বলেছে তার মা, তার জন্য পাত্রী দেখা হয়েছে। ছেলের বিয়ে নিয়ে তার মা নাকি চিন্তিত। আমার চোখের পানি মনে হচ্ছে গড়িয়ে পড়বে। অন্যদিকে ফিরে চোখের পানি মুছে নিলাম আর চোখে তাকে দেখতে লাগলাম। আমার প্রিন্স অন্য কারো হয়ে যাবে? সে কি আমার হবে না? আমাদের ভালোবাসায় কি কোনো শক্তি ছিল না? রুমে বসে চোখের বন্যা ঝরিয়ে ফেলেছি। কান্নার বেগ মনে হচ্ছে শুধু বাড়ছে। হু হু করে আওয়াজ আসছে। খানিকক্ষণ পর কারো পায়ের আওয়াজে চোখ মুছে সেদিকে তাকালাম। রুমে স্যার এসেছেন, পিছনে মা। আমি দ্রুত বিছানা থেকে নেমে স্যারকে সালাম দিলাম। সে আমার দিকে তাকালেন। 10-12 দিনের পড়া আমি দিয়ে যাব, সেগুলো প্রতিদিন পড়ে শেষ করে ফেলবে, কেমন? আমি নিচে তাকিয়ে থেকেই মাথা নাড়ালাম। মায়ের আওয়াজে তার দিকে তাকালাম। আমি চা নিয়ে আসি, মন দিয়ে সব বুঝে নে, যা না পারিস। মায়ের যেতেই আমি 3-4 পা পিছিয়ে গেলাম। স্যার দ্রুত আমায় ঝাপটে ধরলেন, মাথাটা তার বুকের সাথে চেপে ধরলেন। বেলি, আমায় ঢাকা ফিরতে হবে, একবারের জন্য চলে যেতে হবে। আমার জন্য মা দিন দিন অসুস্থ হচ্ছে, কসম দিয়েছে তার। এখান থেকে না গেলে তার মৃত্যু দেখতে হবে। আমি স্তব্ধ হয়ে রইলাম। কান্নাটাও এখন আসছে না। সে আবারও বলতে লাগলেন, 1 মাস সময় নিয়েছি, 1 মাসের মাঝেই ঢাকা শিফট হতে হবে, আর 10-12 দিনের জন্য ঢাকা যেতে হবে। মা হসপিটালে অ্যাডমিট। সে যত দ্রুত সম্ভব আমার বিয়ে দিতে চান। আমি তাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিলাম। হাউমাউ করে কান্না করতে লাগলাম। ভালো লাগা, ভালোবাসা শিখিয়ে এখন চলে যাবে? কিভাবে থাকবো আমি, কিভাবে বাঁচবো? তার বকা, তার ছোঁয়া, তার হাসি, প্রতিচ্ছবি কিভাবে ভুলবো? পারবো না, ভুলতে পারবো না তো। আমি কিভাবে থাকবো? হ্যাঁ, আমি পারবো না থাকতে, বিশ্বাস করেন। একদিনও থাকতে পারবো না। সে দ্রুত পায়ে এগিয়ে এসে আমায় জড়িয়ে ধরলেন। আমিও পারবো না। আমি আসবো তো তোমায় দেখতে, আর বিয়ে বিয়ে তোমায় করব। আমি তাকে জড়িয়ে কাঁদতে লাগলাম। আমি বেঁচে থেকেও মরে যাব তাকে ছাড়া। কিভাবে থাকবো? সে আমার চোখের পানি মুছিয়ে দিলেন। পকেট থেকে একটি ফোন বের করলেন। যখন মন চাইবে কল দেবে, দেখতে চাইলে ভিডিও কল দেবে। আমি কল দিলে সাথে সাথে রিসিভ করবে। সন্ধ্যায় চলে যাচ্ছি, কিছুদিনের মাঝে আবারও আসবো। তাতে কি, চিরদিনের জন্য তো চলে যাবেন। আমি আবারও হু হু করে কেঁদে উঠলাম। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এত কষ্ট কেন হচ্ছে? হিস, কান্না বন্ধ, আন্টি আসছে, চুপ। আমি দ্রুত চোখের পানি মুছে নিলাম। সে আমার থেকে 10-12 দিনের পড়া দিয়ে দিলেন। কিভাবে চলবো, কিভাবে থাকবো সবকিছু বলে দিচ্ছেন, আর আমি নিজেকে কন্ট্রোল করছি। কান্নার বেগ যে বেরিয়ে আসতে যাচ্ছে। চাটা শেষ করি সে যেতে লাগলো। মা বেরিয়ে যেতেই আমি দ্রুত তাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আমার কষ্ট হচ্ছে, আমি আপনার সাথে যাব। হুশ, কাঁদে না। চোখের পানি মুছি। আমার সাথে যাবে যখন সময় হবে। সে আমার কপালে চুমু খেয়ে বেরিয়ে গেলেন। আমি দ্রুত দরজা বন্ধ করে কেঁদে উঠলাম। নিস্তব্ধ হয়ে শরীরটা ফ্লোরে পড়ে গেল। কষ্ট যে হচ্ছে, সহ্য হচ্ছে না। এমন কষ্টের সাথে তো আমি পরিচিত নই। সারা জীবনের জন্য কি তাকে পাবো? ঘুম ভাঙে ফোনের আওয়াজে। ভাইব্রেশন হচ্ছে, বালিশ কাঁপছে। বালিশ সরাতে স্যারের দেওয়া ফোনটা চোখে পড়লো। কেউ কল দিচ্ছে। আবারও কল আসতে রিসিভ করলাম। ঘুমো ঘুমো গলায় সে বলল, গুড মর্নিং বেলি। আমার বুঝতে বাকি নেই কার কল। মুখের হাসিটা এত বড় হয়ে উঠেছে। গুড মর্নিং। স্কুলে যাওনি? না। কেন? ভালো লাগছিল না। ভালো লাগছিল না নাকি আমি স্কুলে নাই বলে? দুটোই। সেই হা হা করে হাসছে। হাসার কি হলো পচে স্যার? আচ্ছা, আন্টি কেমন আছে? মায়ের কিছুই হয়নি, আমায় মিথ্যা বলে আনিয়েছে। ও, আমি তো ভয় পেয়েছিলাম। যাও, ফ্রেশ হয়ে খেয়ে নাও। আচ্ছা। ফোনটা রাখতে মন চাচ্ছিল না, তাও এটা ভেবে রাখলাম যে ব্রেকফাস্ট করে আবারও কল দেব। পরে কল দিতেই ব্যস্ত। সারাক্ষণ ফোন দিয়েই চলেছি, কিন্তু ব্যস্ত। বুকটা আমার ধপাস ধপাস করছে। কল কেন ধরছে না? কি হচ্ছে? স্যার কিছু হলো না তো? ভয় আত্মা সহ লাফাচ্ছে আমার। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ফোনটা চেক করলাম। সাথে সাথে কাঁদতে ইচ্ছে করলো। একটি মেসেজ বা কল কিচ্ছু ছিল না। এই সে আমায় ভালোবাসে। ভালোবাসার নমুনা কি এটা? স্কুলে যেতে সবাই আমার আদর করছে, গিফট দিচ্ছে আর ভালো থাকতে বলছে। আজিব, কি হচ্ছেটা কি? হঠাৎ হাসান দৌড়ে এসে আমার হাত ধরলো। বেলি, কেন চলে যাবি? এখানেই থাক না, অনেক মিস করবো যে তোকে। কোথায় যাচ্ছি আমি? পিছন থেকে মা বলে উঠলো, ঢাকা। আমি দ্রুত পিছনে তাকাতে দেখি মা বাবা দাঁড়িয়ে। মা আমার মুখটা ধরে বলে উঠলেন, ট্রান্সফার নিয়েছে তোর, ঢাকা শিফট হব। তোর আব্বুর ট্রান্সফার হয়েছে।
খুশিতে কাঁদবো নাকি আমাকে চূড়ান্ত সীমানায় পৌঁছাবো বোঝার উপায় নেই। বাসায় গিয়ে চিন্তা ভাবনা করছি আর মা বাবা কি কি যেন বলেছে আর হাসছে। ঘরে যাবতীয় জিনিস গুছাতে ব্যস্ত। কি হচ্ছে? যাক, ভালোই হলো, স্যারকে ঝাটকা দেওয়া যাবে। সেদিন খুশিতে আমার আর ঘুম হয়নি। হাসানের সাথে পুরো একটি দিন আবেগে কাটিয়েছি। নিজের ফোন নাম্বার দিয়েছি, ওর নানুর বাসা ঢাকায়। সেখানে যেতেই যেন আমার সাথে দেখা করে সেটাও বলে রেখেছি। সকলের সাথেই কুশল বিনিময় করলাম 2 দিন। এখান থেকে যেতে যেমন কষ্ট হচ্ছে তেমনি স্যারকে দেখতে পাবো তার কারণেই ভালো লাগছে। চট্টগ্রাম থেকে বিদায় নেওয়ার সময় আমি প্রায় কেঁদেই দিয়েছি। সবাইকে ফেলে যাওয়াটা কষ্টে। বেশি কষ্ট লাগছিল হাসানের জন্য। বৃষ্টি বলে কথা, ও বলেছে প্রায় ভিডিও কলেই কথা বলবে, মাসে কয়েকবার ঢাকায়ও আসবে। আমি উত্তরে হ্যাঁ বোধক জানিয়েছি। আসলেই মায়াতে জড়িয়ে পড়েছি সকলের সাথে। বাবার সাথে নানান দুষ্টুমি করে পৌঁছালাম ঢাকা। নানুদের বাড়ির সামনে ট্রাক থেমেছে আমাদের। আমি দ্রুত বেরিয়ে আসতেই নানি জড়িয়ে ধরলো, পাগলের মতো চুমু খাচ্ছে। ঠিক তেমনি আমিও জড়িয়ে ধরে রেখেছি। নানুর সাথে কথা বলতে বলতে ভিতরে ঢুকতে না ঢুকতেই আমি অবাক, আমার পুরো 14 গোষ্ঠী এখানে। ঘরে মানুষ আসছে না এমন অবস্থা। আমি দৌড়ি খালা খালু কাকা কাকি বোন ভাই মামা মামিদের সবাইকে জড়িয়ে আছি। এত খুশি লাগছে যে কি বলবো। কিন্তু সবাই এখানে কেন? সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। হঠাৎ মামা আমার মাথা টেনে বুলিয়ে বলে উঠলেন, কত বড় হয়ে গেছে আমাদের ছোট বেলিটা, একদম বিয়ে দিতে পারবো, তাই না? আমি হতভম্ব হয়ে রইলাম। বিয়ে দিতে পারবো? সিরিয়াসলি? আমি এখনো ছোট, আমার বিয়ের কথা ভাবছি এখনই? ভাবা যায়? বাবা রুমে ঢুকতেই ভালোবাসার বন্যা বয়ে গেল। ভাইয়ারা বোনেরা খুশিতে চোখের পানি ফেলতে লাগলো। আমার বেশ ভালোই লাগছে। পরিবার একত্রে হলে কতটা আনন্দ হয় আজ বুঝলাম। মিনসি আমার বড় মামার মেয়ে, আমার থেকে 2 বছরের বড়, বেশ ফ্রেন্ডলি। ওর সাথেই নানান গল্প জুড়ে দিলাম। ও আমায় আর চোখে দেখছে আর হঠাৎ মুচকি হাসছে। এবার আমি রেগে গেলাম। বললাম, কি হয়েছে? হাসছো কেন পাগলের মতো? না না, কিছু না বলে আবারও হাসতে লাগলো। আমি চুপচাপ ওইখান থেকে চলে আসলাম। আজীব, সকলে এমন অদ্ভুত বিহেভ আমার মাথায় ঢুকছে না। নিচে নামতে দেখি আব্বু মুখটা ছোট করে রেখেছে। আব্বুর আবার কি হলো? আব্বু, কি হয়েছে? কিছু না, তুমি যাও, গোসল সেরে নাও। কিছুই বুঝলাম না। সবাই কি নিয়ে যেন ফিসফিস করে কথা বলছে। কি নিয়ে? আমাকে দেখি মিষ্টি হাসি দিচ্ছে। কি হচ্ছেটা কি? এবার আমি সোজা রানীর রুমে গেলাম। ভাদ্র নামাজ শেষ করে বসেছে। আমি দ্রুত গিয়ে তার পাশে বসলাম। রানী, এখানে কি হবে? এত আয়োজন চলছে যে? যা হবে পরে দেখতে পারবি, এখন গিয়ে গোসল করে নে, যা। আর কোথাও যাব না। কেউ তো কিছু বলছেই না। আমি আপুর রুমে চলে এলাম। কাপড় নিয়ে গোসল করে নিলাম। খাটের উপরে চুপচাপ বসে আছি, অপেক্ষায় আছি আপু কখন বের হবে। আপু বের হতে আমি দ্রুত ফোনটা বের করি, কল লাগালাম স্যারের ফোনে। রিং হচ্ছে কিন্তু ধরছে না কেন? আবার কল দিতেই বিজি। স্যার কি আমায় ইগনোর করতে যাচ্ছে? কলের পর কল দিয়েই যাচ্ছি কিন্তু সে রিসিভ করছে না। আমার চোখ ভিজে যাচ্ছে পানিতে। আজ 2 দিন হতে চললো, অথচ একটিবার কল দিল না আর রিসিভও করলো না। এই তার অতিরিক্ত ভালোবাসা? এটাই নমুনা? আমি এখন পুরনো হয়ে গেছি, তাই আর চলছে না। নতুন পেয়েছি তাই ভুলে গেছে। আমার এত কান্না পাচ্ছে কেন? আমি কেন কাঁদবো? সে আমার কথা মনে রাখিনি, আমি কেন মনে রাখবো? রাখবো না মনে, কাঁদবো না। তাও চোখের পানি টুপটুপ করে পড়ছে, প্রচন্ড কষ্ট হচ্ছে। চোখ খুলতে দেখি আমি বিছানায় উবুর হয়ে শুয়ে আছি। মাথাটা ব্যথা করছে। কাঁদতে কাঁদতে মাথা ধরে এসেছে আমার। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই অবাক, মুখটা ফুলে টমেটো। কেউ দেখার আগেই ওয়াশরুমে ঢুকে পড়লাম। কেউ দেখলে হাজার প্রশ্ন করবে। কিভাবে বলবো এই অল্প বয়সে ভালোবেসে আমি পাগলি হয়ে গেছি। ভালোভাবে ফ্রেশ হয়ে নিলাম, তাও মুখটা ফুলা ফুলা, ঢুলু ঢুলু হয়ে আছে চোখগুলো। ঘড়ির দিকে তাকাতে চোখ বড় বড় হয়ে গেল। 6টা বাজতে চললো। কেউ আমায় ডাকলো না খেতে। কি স্বার্থপর সবগুলো। কেউ ভালোবাসে না আমায়, কেউ না। আবারও ফোন ধরলাম। একটু আশা ছিল যদি একটি মেসেজ দেয়, কিন্তু না স্যার, একটি মেসেজ বা কিচ্ছু দেয়নি। একটি কলও না। পচা খারাপ খচ্চর স্যার, একটি কলও দিল না। রাত্রি শেষ হয়ে ভোর হতেই 3 দিন চলে যাবে। কি এমন ব্যস্ত যে একটা মেসেজ দেওয়া যায় না? ফোনটা হাতে নিয়ে বসে আছি, বারবার স্ক্রিনে তাকাচ্ছি যদি একটি মেসেজ দেয়। কিন্তু ক্ষুধাও তো লেগেছে। ফোনটা লুকিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। সবাই টুকটাক কাজে ব্যস্ত। ডাইনিং এ খাবার রাখা, আমি গিয়ে চুপচাপ খেয়ে নিলাম। আর চোখে সবাইকে পর্যবেক্ষণ করছি, আমাকে টুকটুক করে দেখছে। আমি বড় বড় চোখ করে তাদের তামাশা দেখছি। হঠাৎ নাহিন, বড় বাবার ছেলে, আমার সামনে চেয়ারে বসলো। আমি ভ্রু উঁচু করে ওর দিকে তাকালাম। ও দুটো ভ্রু উঁচু করে মুখ বাঁকালো। আমি মুখ ভেঙেই দিলাম আর নাহিন হো হো করে হেসে দিল। পাজি মেয়ে আমায় মুড দেখাচ্ছে। আমি চুপচাপ খেয়ে উঠছিলাম। হঠাৎ নাহিন আমার পিছনে এসে কানে কানে বলে উঠলো, এত আয়োজন তোমার এঙ্গেজমেন্টের, তাও তোমার থেকে অনেক বেশি বয়সী এক লোকের সাথে। খুব জলদি আমরা বিয়ে খেতে চলেছি। আমি টাসকি খেয়ে চোখ বড় বড় করে নাহিনের দিকে তাকালাম। নাহিন হাসতে হাসতে চলে যাচ্ছে। হ্যাঁ, আমার এঙ্গেজমেন্ট? সিরিয়াসলি? কি আমল তামল বকছিস? বড্ড পেকে গেছিস দেখছি। বিচার দেবো আমার কাছে। যাও, হেল্প করলাম তোমার।
আগে আগে জানিয়ে দিলাম যাতে ভেগে যেতে পারো। আমি এবার দৌড়ি মায়ের কাছে চলে এলাম। মা, নাহিন কি বলছে এগুলো? কি বলছে? এই যে আমার নাকি আজ এঙ্গেজমেন্ট। তার জন্যই তো ঢাকায় শিফট হয়েছি। মা, তুমি মজা করছো তাই না? মজা কেন করব? আমি এবার চিলিয়ে উঠলাম। এগুলো কি বলছো তোমরা? আমার এঙ্গেজমেন্ট? আমি এখনো পিচ্ছি মা, আর আমাকে না জানি কিভাবে পারলে? আব্বু! আমি চিৎকার করতে করতে আব্বুর কাছে যাচ্ছি। আব্বু, এগুলো কি শুনছি আমি? আমার নাকি এঙ্গেজমেন্ট হবে? কি বলছো এগুলো আব্বু? আমি এখন এঙ্গেজমেন্ট বা বিয়ে কিছু করবো না। আমি এখনো ছোট। কি সব বলছো তোমরা? এবার আমি কেঁদেই দিলাম। বাবা আমার মাথায় হাত বুলাচ্ছে। গাধি, তোমার জন্যই তো তোমাকে এত দ্রুত এঙ্গেজমেন্টটা করিয়ে রাখছি। আমাদের থেকে তুমি বেশি খুশি হবে পরে, দেখে নিও পাগলি একটা। কথাগুলো বলে আব্বু হাসতে হাসতে চলে গেল। আমি দৌড়ে রুমে ঢুকে একটার পর একটা কল দিয়ে স্যারকে দিয়েই যাচ্ছি। লাস্ট মেসেজ দিলাম। আপনি কি আমায় ইগনোর করছেন? ইগনোর না করে সরাসরি বলে দিলেই পারতেন, আমি আর ডিস্টার্ব করতাম না। রিপ্লাই আসেনি। 2 ঘন্টা যাবত ফোন নিয়ে বসে আছি, আর ভালো লাগছে না। কি করব? স্যারকে কিভাবে জানাবো যে আমি অন্য কারো হয়ে যাচ্ছি? তিনি তো আমার ফোনটাও ধরছেন না। এখন আমি কাঁদতেও ভুলে গেছি। এমন যন্ত্রণা হচ্ছে কেন হঠাৎ এত দ্রুত? এগুলো কি হচ্ছে আমার সাথে? বড্ড কান্না পাচ্ছে, কিন্তু কান্না আসছে না। ওরে কেউ সাহায্য করো! হাসান! হাসানকে কল করলাম, ফোন রিসিভ হচ্ছে না। এবার ফোনটা আসার দিতে ইচ্ছে করছে না। কল ব্যাক করেছে। হ্যাঁ, হ্যালো হাসান। কি রে, কি হয়েছে? আমার এঙ্গেজমেন্ট দেওয়ার জন্য ঢাকায় নিয়ে এসেছে। কি বলছিস? সিরিয়াসলি? আরে তুই কাঁদিস না। আচ্ছা, তুই তো কাউকে ভালোবাসিস না, তো কি হয়েছে? বিয়ে তো হচ্ছে না, জাস্ট এঙ্গেজমেন্ট তো। কি বলতেছিস গাধা? আমি একটুখানি মেয়ে, 18 হয়নি এখনো, আর আমার বিয়ে দিয়ে দিচ্ছে ফ্যামিলি। তুই আমার বেস্ট ফ্রেন্ড না, আমার কষ্টটাই বুঝলি না শয়তান। কলটা কেটে আবারও কেঁদে উঠলাম হু হু করে। আমার স্যার না, আমার স্যার না, এটা সবাই খারাপ। হাসান কল দিচ্ছি না, চেনি কল রিসিভ করলাম। কি রে, ইনভাইট করবি না? তবে রে শয়তান, তোর জীবনেও পোলাপান হবে না। কুত্তা, তোর কোনোদিন বিয়ে হবে না, এতিম একটা। আরে বোন আমার, বিয়ে তো তোকে করতেই হবে, আজ না হলে কাল। করবি তো নাকি? সিঙ্গেল তো আর থাকবি না সারা জীবন। আমি যে অন্য কাউকে ভালোবাসি। একটু আগে না বললি তুই এখনো বাচ্চা, একটুখানি মেয়ে? তোর আবার ভালোবাসার মানুষও আছে? কে এসে? বলা যাবে না। আচ্ছা, আমি ঢাকা আসবো। কি? বিয়ে খেতে আসবে আবার? তোর বিয়ে না খেলে কি আর আমার নিজের বিয়ে হজম হবে? তুই বউহীন মরবি দেখিনিস? সবাই বাহিরে হাসাহাসি করছে আর আমার কান্নার বেগ বাড়ছে। এই জালিয়াতি করার জন্য আমি নিয়ে এসেছে। স্যার, এত রাতে কোথায় যাব? বাড়ি থেকে পালিয়ে তো আর এক মুসিবত। ও আল্লাহ, কই আসছি আমি? কিছুই তো চিনি না। ফোনটাও তো আনলাম না। 8টা বাজছে রাত্রির। এখনই মানুষ যেভাবে তাকাচ্ছে, রাত আরেকটু গভীর হলে তো আমি কেউ খুঁজেই পাবে না। মাথা নিচু করে হাঁটছি। আমি আমার স্যারকে প্রচন্ড ভালোবাসি। সে আমায় ভালো না বাসলেও আমি ভালোবাসি, অতিরিক্ত ভালোবাসি। আর তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না, একদমই না। ভাবছি আর আনমনে হাঁটছি। কোথায় যাচ্ছি তাও জানি না। রাস্তায় মোড়ে কিছু কিছু ছেলেরা দাঁড়িয়ে। ভয় করছে তো, কি করব এখন আল্লাহ? মাথা নিচু করে হাঁটছি। আল্লাহ সাহায্য করিও। এই যে ছেলেদের আওয়াজ আমার আত্মা সহ কেঁপে উঠলো। দৌড় দিব, তখনই এক ছেলের আওয়াজে থেমে গেলাম। এই যে পিচ্ছি আপু, এত রাতে এভাবে গলিতে গলিতে হাঁটছো কেন? একা একা রিক্স হতে পারে। হ্যাঁ পিচ্ছি, এভাবে এমন ছোট ছোট গলিতে তোমার হাঁটা উচিত না। আমি সেদিকে ফিরে তাকালাম। দেখতে কেমন খারাপ দেখাচ্ছে, ময়লা কাপড়, তাও মনের দিক দিয়ে ফ্রেশ। পাশের ছেলেগুলোর ব্যবহারও সুন্দর, আমার থেকে বেশ বড় হবে। আমি হাসি মুখে তাদের সামনে গেলাম। তা আপনারা এত রাতে বাহিরে কেন? আপনাদের বাড়ি কি এখানে ভাইয়া? ছেলেগুলো হো হো করে হেসে দিল। আরে পিচ্ছি আপু, আমাদের আবার বাড়ি। এই কাম কাজ করি আর ঘুরি। তা পিচ্ছি, তুমি এমন রাত্রে একা একা ঘুরছো কেন? আসলে থাক, বলতে হবে না। তুমি মেন রোডে চলো, ওখানে কথা বলি কেমন? এইসব চিপাচাপা গলিগুলো রিক্স। আমি মিষ্টি হেসে মাথা নাড়ালাম। হাঁটতে হাঁটতে তাদের নাম জানলাম। রফিক, কাউসার, জয়নুল,
সরি স্যার, প্রচন্ড ভালো মনে। মেইন রোডে আসতেই মন হালকা হলো। ওই পিচ্চি লাইনে যে কিভাবে চলে গেলাম নিজেও জানি না। পাশে চায়ের দোকানে বসতে বললো, আমিও বসে তাদের সাথে চা খাচ্ছি আর আলাপ করছি। সাধারণত কোনো মেয়ে মানুষ দেখছি না নিজেকে ছাড়া, প্রচন্ড অড লাগছে। তাও এক বৃদ্ধা বয়সী নানা বসে আছে দোকানে, তার সাথেই হাসাহাসি করছি মন মতো। ভুলেই গিয়েছিলাম যে আমি পালিয়ে এসেছি আর যাওয়ার মতো জায়গা নেই। হঠাৎ আমার সামনে বসা ভাইয়াগুলো দাঁড়িয়ে গেল। আমি পিছনে তাকালাম, কিন্তু তার আগেই গালে এমন জোরে থাপ্পড় মারলো যে আমি ঠাস করে নিচে পড়ে গেছি। ব্যথাও পেয়েছি। আমি কাঁদো কাঁদো ফেস নিয়ে দ্রুত উঠে দাঁড়ালাম। কে মারলো তার দিকে তাকাতেই চোখে পানি টলমল। স্যার, স্যার! দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম, হু হু করে কেঁদে উঠলাম। সে আমায় ছাড়িয়ে মাথায় আরেকটা থাপ্পড় দিল। এবার আমি আর জোরে কেঁদে উঠলাম। সে মনে হচ্ছে রাগে কাঁপছে, হাত মোট করে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে দুপা পিছিয়ে গেলাম। ইউ ইডিয়েট, এত বড় একটা কাজ কিভাবে করতে যাচ্ছিলে? হ্যাঁ, যদি কিছু হয়ে যেত? এত রাত্রে তুমি ঘর থেকে বেরোনোর কথা ভাবলে কি করে? আবার হাত তুলতে নিচ্ছিল। আমি দ্রুত পিছনে চলে এলাম। মন তো চাচ্ছে এখানে পুঁতে দেই তোমায়। গাধি, মাথার মাঝে বুদ্ধি বলতে কিচ্ছু নেই। রাস্তাঘাটের অবস্থা ভালো, এত সাহস আসলো কিভাবে? উত্তর দিচ্ছ না কেন? আমি হু হু করে কাঁদছি। দুটো থাপ্পড়, সাথে ধমক, আরো কত বোকা। যার জন্য পালালাম সেই বলে চোর। স্যার, মনে হচ্ছে বাবা চেকা খেয়ে গেল। মানে কি? আপনি তো আমার ফোন ধরছিলেন না। আমার বাসায় নাকি আজ আমার এঙ্গেজমেন্ট। আপনার ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না, তাই তো। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে সে ভাইয়াদের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ গাইস, এত দ্রুত এই পাগলকে খুঁজে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। কথাগুলো বলতে বলতে সবাইকে জড়িয়ে ধরলো, তাদের কিছু টাকা হাতে দিল। আসি। ভাইয়াগুলো আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, পিচ্চি, আর একা একা বেরোনোর কথা মাথায় এনো না। সবসময় আমাদের মতো ভালো ভাইদের পাবে না। আমি কেঁদে দেওয়ার মাঝেও হেসে উঠলাম। তাদের সাথে হাত মিলাতে যাব, তখনই সে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। আমি মুখ গোমরা করে গাড়িতে বসে আছি, তার সাথেই কথা নেই। বজ্জাত পাজি আমার মুখ ফুলে গেছে কান্না করতে করতে। এত কান্না আমি আমার লাইফেও করিনি। আর আজ দুদিন যাবৎ কাঁদতে কাঁদতে চোখ ব্যথা করছে। স্যার আর চোখে আমার দিকে রাগে চোখে তাকাচ্ছেন। আমি তার দিকে তাকাবো না। সে হঠাৎ গাড়িটা স্টপ করে দিল। ফোন বের করলো, মনে হচ্ছে কাউকে কল দিবে। হ্যালো আঙ্কেল। হ্যাঁ পেয়েছি, মিরপুরের দিকে চলে এসেছিল। আঙ্কেল, বিয়েটা কি আজ করা যাবে? আসলে আমি এই পাগলকে নিয়ে রিস্ক নিতে চাচ্ছি না। চিন্তা করবেন না, আমি ওর বয়সের আর গতিবিধির সম্পূর্ণ দায়ভার মনে রাখব। আচ্ছা, তাহলে বাসায় সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করুন। জি, মা বাবা যাচ্ছে ওখানে। এই তো আধা ঘন্টা লাগবে আসতে। জি আচ্ছা। ফোনটা রাখতেই আমি তার দিকে ফেল চোখে তাকিয়ে আছি। চোখে পানি চকচক করছে। আপনি বিয়ে করবেন অন্য কাউকে? সেইবার রেগে তেড়ে আসলো আমার দিকে, আমার মুখের দিকে ঝুঁকে গিয়ে বলতে লাগলো, গাধি, এতটুকু বোঝার সামর্থ্য তোমার হয় নাই? আমি ঢাকা এসে পড়েছি, পরের দিন তোমরাও এসেছো। আমি তোমার ফোন ধরছি না, আবার হঠাৎ তোমার এঙ্গেজমেন্ট। আঙ্কেলের কথাগুলো এত কিছুর পরও বুঝতে পারছো না? আমি মুখটা ছোট করে বললাম, কি? থাক, তোমার কিছু বোঝার প্রয়োজন নেই। আমি মুখ ফুলিয়ে জানালার দিকে তাকিয়ে আছি। সে আমার সাথে কথা বলেনি, আর আমিও রেগে আছি। কথা বলবো না, হ্যাঁ। চুপচাপ বাহিরে তাকিয়ে আছি, কিন্তু খুশি লাগছে আমার স্যার আমার পাশে। আর চোখে তাকে দেখছি। ঢাকায় এসে তাকে আরো মারাত্মক দেখাচ্ছে, বেশি ইয়াং লাগছে। উফ, সে এত সুন্দর কেন? তার চোখে চোখ পড়তেই অন্যদিকে তাকালাম। সোফায় বসে আছি এক অপরাধীর মতো। আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে চেনা অচেনা অনেক মানুষ। মা তো কেঁদে কেঁদে হয়রান। বাবা সে তো নিজেকেই দোষারোপ দিচ্ছে, কেন আমায় চোখে চোখে রাখিনি। স্যার আমার সোজা বসে আছেন, এক ধ্যানে আমার দিকে তাকিয়ে। হঠাৎ চোখ গেল স্যারের মায়ের দিকে। সে আলতো করে আমার হাত ছুঁয়ে পাশে বসলেন। বেলি, বয়স অনুযায়ী তুমি অনেক ছোট, কিন্তু তার মানে এই না যে তুমি বেশিই ছোট। অনেক কিছুই বুঝতে শিখেছ। ছেলের মুখে যখন শুনেছি যে সে তার থেকে 13 বছর বয়সের ছোট একটা মেয়েকে 4 বছর যাবৎ ভালোবাসে, বিশ্বাস করো নিজেরই কষ্ট হচ্ছিল। আমিও তো ভালোবেসে বিয়ে করেছি তিশারের বাবাকে। ভালোবাসা না পাওয়া প্রচণ্ড যন্ত্রণাদায়ক। যখন শুনলাম তুমিও ওকে ভালোবাসো, তখন তোমার ফ্যামিলিকে বিয়ের প্রস্তাব দিই। তারা রাজি হননি, কিন্তু তোমার কান্নাকাটি দেখে তোমার মা যে রাজি হয়েছেন। বয়সের ভেদাভেদ অনেক, কিন্তু তার থেকে বড় কথা ভালোবাসা। এখন এটা বলো,
তুমি কি তৃষাকে বিয়ে করতে চাও? আমি হু হু করে কেঁদে উঠলাম। আমি তো তাকে নিজের করে পাওয়ার জন্যই এত প্রার্থনা। আল্লাহ আমার ভালোবাসা আমায় দিচ্ছে, তার থেকে খুশি আর কি আছে। প্রচন্ড কান্না পাচ্ছি, কিন্তু তা খুশির কান্না। সবাই অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি কাঁদতে কাঁদতে বললাম, জি। সবাই হো হো করে হেসে ফেলল। মিনিট 10 মাঝে কাজে আসলো, আর তার আগে ওদের আংটি বদলিয়ে দিয়েছে মা। আমি চুপচাপ তাই করেছি যে আমায় করতে বলা হয়েছে। দেখতে দেখতে স্যারের নামে 3 কবুল বলে ফেললাম। এই 3 কবুলের মাঝে আমি আমার ভালোবাসা পেয়ে গেলাম। সবাই আজ নানু বাসায় রয়ে গেল। কাল নাকি স্যারের সাথে চলে যেতে হবে, কিন্তু আমার যেতে ইচ্ছে করছে না। মা বাবাকে রেখে যেতে মন চাইছে না। বিয়ের দিনে রাতে নাকি বাসর রাত হয়, অথচ আমার পড়ার রাত। বিছানায় বসে আইসিটি বই পড়ছি, আর আমার সামনে স্যার বই নিয়ে গ্লোবাল ভিলেজ নিয়ে বিশ্লেষণ দিচ্ছেন। হায়, কাজিনগুলো দোষে উকি দিচ্ছে আর হাসছে। আমি চুপচাপ তামাশা দেখছি, আর স্যার পড়িয়েই যাচ্ছে। কি শয়তান! দেখলো যে আমি রেগে আছি, কোথায় মানাবে তা না, উল্টো পড়াচ্ছে। আহম্মক একটা। উফ! আমি রেগে আছি। আপনি 2 দিন যাবত আমাকে ফোন দেয়নি, আমার খবর রাখেননি। এই আমায় ভালোবাসেন? সে আমার দিকে ঝুঁকে গেল। কজ আমি তোমায় সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম, কিন্তু তুমি তো আমায় 1000 ভোল্টের ঝাটকা খাইয়ে দিলে। জানো কত কাঠখড় পুড়িয়ে সবাইকে রাজি করিয়েছি, কত কাহিনী করতে হয়েছে আমায় জানো? কিভাবে জানবে? সব তো আমি করেছি, তুমি তো শুধু হু হু করে কেঁদেছো। ডাম্বো। আমি মুখটা ছোট করে বসে আছি। সে আবার আমায় পড়াতে শুরু করেছে, কিন্তু ঘুমে আমি ঢুলু ঢুলু। বারবার ঘুমিয়ে পড়ছি আর জেগে উঠছি। স্যারের চোখে চোখ পড়তেই সে দ্রুত আমার কপালে চুমু খেলেন আর বললেন, আমার বউ। মুহূর্তের মাঝে আমি কেঁপে উঠলাম। বউ আমি তার, আর সে আমার স্বামী। মুগ্ধ নয়নে তাকিয়ে আছি তার চোখে। সে আমার চোখে তাকিয়ে আছে। ধীরে ধীরে আমার পাশে বসে জড়িয়ে ধরলেন। আই লাভ ইউ বেলি। আই লাভ ইউ টু। সে আমায় আরো টাইট করে জড়িয়ে ধরলেন। অতিরিক্ত চাই, নিজের থেকে বেশি চাই। তাকে আরো টাইট করে জড়িয়ে নিয়ে আমিও মুখটা আলতো করে ধরে তার ঠোঁটে আমার ঠোঁট ছোঁয়ালো। আমিও তাকে ইঙ্গিত দিতে লাগলাম। এখন তার ভালোবাসায় সারা জীবন রাঙিয়ে যাব, কারণ সে এখন শুধু আমার। হ্যাঁ, আমার ভালোবাসা সে। অতিরিক্ত চাই যে তাকে, শুধু তাকেই চাই সারা জীবন।